এখানে কি করছো? মেয়েটি শিশিরের ডাকে তার দিকে ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে শিশিরের ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসির রেখা স্পষ্ট লক্ষ্য করা গেল। রূপকথা শিশিরকে দেখে অবাক হয়ে গেল। সে চোখ পিটপিট করে তাকালো দুবার। শিশির বুকের কাছে হাত দুটো ভাঁজ করে নরম স্বরে বলল, এখানে কি করছো? রূপকথা নিজেকে ধাতস্থ করে নিল। সে শিশিরকে দেখে কিছুক্ষণের জন্য নিজের ভাবনার জগতে চলে গিয়েছিল। সে শিশিরকে মোটেও এখানে আশা করেনি। রূপকথা মুখে হাসি আনার চেষ্টা করে বলল, আসলে আজ ক্লাস ক্যান্সেল হয়ে গেছে, তাই হাঁটতে হাঁটতে এখানে এসেছি। কিন্তু ড্রাইভার কোথায়? শিশির আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো। উনি তো এখনো আসেননি। ক্লাস তো 2টার সময় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তা তো আর জানতাম না। রূপকথা চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে উত্তর দিল। শিশির ভুরু কুঁচকে বলল, তাহলে ফোন করে ডেকে নিতে। একা একা এখানে আসার কি দরকার ছিল? যদি কিছু হয়ে যেত? শিশিরের গলার স্বর রূপকথার কাছে চিন্তিত ঠেকল। তার জন্য এমনভাবে কেউ আগে কখনো চিন্তা করেছে বলে মনে পড়ল না। রূপকথা শিশিরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে, আমার কাছে নাম্বার নেই। শিশিরের মন পড়ল, সত্যি তো, রূপকথার কাছে আহসান পরিবারের কারোরই নাম্বার নেই। সবচেয়ে বড় কথা, তার নিজের নাম্বারটাই তো রূপকথার কাছে নেই। একইভাবে রূপকথার নাম্বারও শিশিরের কাছে নেই। শিশির রূপকথার কাচুমাচু হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। রূপকথার দিকে হাত বাড়িয়ে বলল, তোমার ফোনটা দাও। রূপকথা শিশিরের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে শিশিরের হাতে তুলে দেয়। জিজ্ঞেস করে, কি করবেন? শিশির কোনো উত্তর দেয় না। সে ফোনটা হাতে নিয়ে রূপকথার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করে, পাসওয়ার্ড? আইসক্রিম। আমতা আমতা করে উত্তর দিল রূপকথা। শিশির পাসওয়ার্ড শুনে রূপকথার দিকে ভুরু জোড়া উঁচু করে তাকায়। রূপকথার লজ্জা লাগে। সে মুখ ফিরিয়ে নেয়। শিশির রূপকথাকে লজ্জা পেতে দেখে মুচকি হাসে। কিছুক্ষণ ফোনে কি সব করে। রূপকথার দিকে এগিয়ে গেল। রূপকথা ফিরে ফোনটা হাতে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। শিশির শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করতে করতে বলে, আমার নাম্বার থেকে শুরু করে মা, সানজিদা সবার নাম্বার আমি তোমার ফোনে সেভ করে দিয়েছি। কখনো কোনো প্রয়োজন সবার আগে আমাকে কল করবে। আমি যদি রিসিভ না করি সানজিদকে ফোন করবে। বুঝতে পেরেছো? শিশির শিক্ষকদের মতো করে রূপকথাকে বুঝিয়ে দিল। রূপকথা ওপর নিচ মাথা নাড়ায়। সে বুঝতে পেরেছে। শিশির লম্বা দুটো শ্বাস ছেড়ে দোকানের দিকে তাকায়। হাসিক্কি স্বরে জিজ্ঞেস করে, ফুল পছন্দ করো? রূপকথা দোকানের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। শিশির এগিয়ে যায় দোকানের কাছে। পেছন পেছন রূপকথাও যায়। শিশির রূপকথার দিকে তাকিয়ে দোকানদারকে বলল, বেলি ফুলের তোড়া দেন। রূপকথা অবাক হলো। সে শিশিরের দিকে তাকিয়ে থাকলো। দোকানদার শিশিরের কথা মতো বেলি ফুলের একটা তোড়া তৈরি করলো। সেখানে অন্যান্য নানান রঙের ফুল দিয়েছে। শিশির দোকানদারের হাত থেকে তোড়াটা নিয়ে এগিয়ে দিল রূপকথার দিকে। রূপকথা তোড়া নিয়ে শিশিরের মুখের পানে চেয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমার বেলি ফুল পছন্দ? শিশির দাম মিটিয়ে রূপকথার দিকে তাকায়। ঠোঁটে মুচকি হাসি এনে বলে, মনে হলো বেলি ফুল তোমার সাথে যায় আর কি। রূপকথা ঠোঁট কামড়ে নিল। তার কান থেকে আবার ধোঁয়া বেরোতে লাগলো। সে শিশিরের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে এদিকে ওদিকে তাকালো। শিশির আর রূপকথা এগিয়ে গেল গাড়ির দিকে। সানজিদ প্রথম থেকে বাইরে দাঁড়িয়ে দুজনকে দেখছিল। দুজন গাড়ির কাছে যেতেই সানজিদ রূপকথার উদ্দেশ্যে বলল, কেমন আছেন ভাবি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? রূপকথা ফুলের তোড়াটা সাবধানে ধরে সানজিদকে বলল। সানজিদ হাসি হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি বলে শিশিরের দিকে তাকালো। শিশির নিজের হাত ঘড়ির দিকে চেয়ে আছে। সানজিদ জিজ্ঞেস করলো, স্যার এখন কোথায় যাবেন? জানি না, গাড়ির চাবি দে। চাবি চাইতেই সানজিদ মুখ কালো করে ফেললো। সে বুঝতে পারলো না শিশির কেন গাড়ির চাবি চাইছে। সানজিদ আমতা আমতা করে বলে গেল, কোনো সানজিদ কথা শেষ করতে পারলো না। শিশিরের আর চোখে তাকাতেই সানজিদ ঢোক গিলে ড্রাইভারের কাছে গেল।
ড্রাইভার গাড়ির থেকে বের হয়ে দাঁড়ালো, গাড়ির চাবি সানজিদের কাছে দিল। সানজিদ শিশিরের কাছে এসে চাবি চাবি বাড়িয়ে দিল। শিশির চাবি নিয়ে রূপকথার দিকে তাকিয়ে বলল, গাড়িতে বসো। কিন্তু শিশির ড্রাইভিং সাইডে এগিয়ে যাচ্ছিল। তখনই সানজিদ পেছন থেকে বলে ওঠে। শিশির পেছনে ফিরে ভুরু কুঁচকে ইশারায় জিজ্ঞেস করে, আমরা তোমরা অটো করে অফিসে চলে যাও। বলেই শিশির যে গাড়িতে উঠে বসলো। রূপকথার করুণ চোখে একবার সানজিদের দিকে তাকালো, তারপর সেও গাড়িতে শিশিরের পাশের সিটে বসলো। রূপকথা বসতেই গাড়ি স্টার্ট হলো। সানজিদ আর ড্রাইভার একসাথে দাঁড়িয়ে রইল। সানজিদ নাক সিটকায় মনে মনে বলে, বলে চাকরি করতাম না আর, যেখানে সেখানে ভিখারির মতো ফেলে থুয়ে চলে যায়। এর থেকে তো মাঠে চাষ করে খাই, মান ইজ্জত থাকবে তাতে। আরশাদ চৌধুরী বিধ্বস্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করলেন। সোনিয়া চৌধুরী তখন লিভিং রুমে দাঁড়িয়েছিলেন, কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন হয়তো। আরশাদ চৌধুরীকে ঘেমে নেমে ভাঙা মুখটা দেখে তিনি হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন স্বামীর দিকে। তার দিকে তাকিয়ে সোনিয়া চৌধুরী উৎকণ্ঠায় ভেঙে পড়ে বললেন, কি হয়েছে তোমার? বলেই স্বামীর হাতটা ধরতে গেলেন তিনি। আরশাদ চৌধুরী এক ঝটকায় সোনিয়া চৌধুরীর হাতটা ছাড়িয়ে নিলেন। সোনিয়া চৌধুরী অবাক হলেন। তিনি বরের দিকে আত্মহারা হয়ে তাকালেন। আরশাদ চৌধুরী সোনিয়া চৌধুরীর দিকে তার তর্জনী আঙ্গুল উঁচু করে বলেন, তুমি রূপকথার সাথে খারাপ ব্যবহার করতে, তাই না? আমার অগোচরে আমার মেয়েকে তুমি মারতে? তার কণ্ঠ থেকে রাগ যেন উপচে আসছে। সোনিয়া চৌধুরী চোখ মুখ শুকিয়ে আসলো। তিনি যেন একটু আগে আকাশ থেকে পড়লেন। তিনি ঢোক গিলে বলেন, তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। নাটক করবে না সোনিয়া, তোমার জন্য আজ আমার মান সম্মান খুইয়ে এসেছি। আমার শেষ হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য, চেঁচিয়ে উঠলেন আশরাফ চৌধুরী। সোনিয়া চৌধুরী ভয়ে একদম পিছিয়ে সরে গেলেন। আশরাফ চৌধুরী চোখ রক্তশূন্য। তিনি এগিয়ে গেলেন সোনিয়া চৌধুরীর দিকে। সোনিয়া চৌধুরী কাঁদতে কাঁদতে লাগলেন। তিনি আশরাফ চৌধুরীকে জড়িয়ে ধরলেন, কান্নায় ভেঙে পড়ে বলেন, তুমি আমাকে ভুল বুঝছো আশরাফ। কে বলেছে এইসব তোমাকে? শিশির। আমরা যাচ্ছি কোথায়? এটা তো বাড়ি যাওয়ার পথ নয়। রূপকথা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো। শিশির একবার রূপকথার দিকে তাকালো, মুখে তার তৃপ্তির হাসি। সে হাসি কি স্বরে বলে, রেস্তোরাঁয়। রূপকথা সোজা হয়ে বসলো, তারপর চোখ পিটপিট করে শিশিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কেন, সকালে খেয়েছো? প্রশ্নের পিঠে প্রশ্ন করলো শিশির। হ্যাঁ খেয়েছি। আমি খাইনি, ভীষণ খিদে পেয়েছে। রূপকথা মাথা নাড়ালো। সত্যি শিশির তো আজ অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিল অফিসের জন্য। ও তো সকালে কেউই বা নাস্তা করতে পারে? রূপকথা আবারও জানালার দিকে তাকালো। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার মাথায় হঠাৎ একটা প্রশ্ন অল্প করে উঁকি মারল। সে আবার শিশিরের দিকে চায়। শিশির এক মনে গাড়ি চালাচ্ছে। রূপকথা নরম স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কিভাবে বুঝলেন ফুলের দোকানে আমি দাঁড়িয়ে রয়েছি? তোমার মতো চিংড়ি মাছের ফিগার অনেক কম মেয়েরই আছে। যে একবার ঠিকঠাক করে তোমাকে খেয়াল করবে সেই বলতে পারবে তুমি দাঁড়িয়ে আছো। রূপকথার হাসি হাসি মুখটা নিমিষেই কালো হয়ে গেল। সে একবার মাথা নিচু করে কোমরের দিকে তাকালো, ঠিক ফুলিয়ে ঠোঁট ফুলিয়ে মিনমিন করে বলল, চিংড়ি মাছের ফিগার? সঙ্গে সঙ্গে রূপকথা চমকে উঠল। সে ঘাড় ঘুরিয়ে শিশিরের দিকে তাকিয়ে ভুরু জোড়া কোচকে আদরের স্বরে জিজ্ঞেস করে, তাহলে আপনি আমাকে ভালো করে খেয়াল করেন? শিশির ঢোক গেলে সে রূপকথার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। রূপকথা তার দিকেই সন্দিহান চোখে চেয়ে আছে। শিশির মনে মনে ভাবে, শুধু ভালো করে কি, তোমাকে সামনে বসিয়ে রাখলেও জানো তোমাকে দেখার ইচ্ছে ফুরোবে না। কি হলো বলেন? রূপকথা আবার ডাকে। শিশির গাড়ির জোর কমিয়ে ওর দিকে তাকায়। তার শান্ত চেহারাটা হঠাৎই গম্ভীর হয়ে ওঠে। তারপর বলে, তোমাকে ভালো করে খেয়াল করব না তো কি পাড়ার চাচিদেরকে খেয়াল করব? রূপকথার মুখ চুপসে গেল। সে সিটের সঙ্গে সেটে গেল। শিশির যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে গাড়ি চালানোতে মন দিল।
পুরো গাড়িতে বেলি ফুলের কড়া সুবাসে মুখরিত হচ্ছে। রূপকথা থেকে থেকে লম্বা নিঃশ্বাস নিচ্ছে আর মন খুলে নিঃশ্বাস ছাড়ছে। শিশির গাড়ি চালালেও তার মন তার পাশে বসে থাকা রূপকথার ওপর। আজ যেন মেয়েটার মন একটু বেশি ভালো আছে, মুখে হাসি লেগে রয়েছে। শিশির গাড়ি মিররের রূপকথাকে আর চোখে দেখছে। রূপকথা বসে সামনের দিকে চেয়ে আছে। শিশির তোমাকে ভুল বলছে। রূপকথা ওকে ওইসব কথা বানিয়ে বলেছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি রূপকথাকে সবসময় নিজের মেয়ের মতোই দেখেছি। তুমিও সেটা খুব ভালো করেই জানো আশরাফ। সোনিয়া চৌধুরী আশরাফ চৌধুরীকে জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন কথাগুলো। আশরাফ চৌধুরী তাতে মন গলল না, তা ঠিক বুঝে উঠতে পারলো না তিনি। আশরাফ চৌধুরী চুপ করে আছেন। সোনিয়া চৌধুরী সোজা হয়ে দাঁড়ালেন, গভীরভাবে খেয়াল করলেন স্বামীকে। আশরাফ চৌধুরী কোনো হেলদোল নেই, তার চোখের চাহনি হঠাৎই শীতল হয়ে গেল। সে বইয়ের দিকে চোখ নামিয়ে হিম ধরানো কণ্ঠে বলল, তুমি ঠিক বলেছ। তুমি রূপকথার সঙ্গে খারাপ আচরণ করতে পারো না, ওই শিশিরই ভুল বুঝিয়েছে। কথাগুলো যত এগোচ্ছে ততই আশরাফ চৌধুরীর গলায় তিক্ততা বাড়ছে। রূপকথার প্রতি তার গলার কোনো করুণা খুঁজে পাওয়া গেল না। সোনিয়া চৌধুরীর চোখে আনন্দ উচ্ছ্বাসিত হয়ে গেল। সে তার স্বামীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আমি জানতাম তুমি আমাকেই বিশ্বাস করবে, তুমি বুঝবে ওই রকম জঘন্য কাজ আমি করতে পারি না। আশরাফ চৌধুরী হাত উঠে সোনিয়া চৌধুরীর পিঠে, তিনিও বউকে জড়িয়ে ধরলেন। সোনিয়া চৌধুরী মনে মনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি নিজের মাথায় দাবার গুটি সাজাতে শুরু করলেন। কিন্তু শিশিরের ভুল ভাঙতে হবে কিভাবে সম্ভব? আশরাফ চৌধুরীর দৃঢ় কণ্ঠে চিন্তার ছাপ। সোনিয়া চৌধুরী সোজা হয়ে দাঁড়ালেন, বরের দিকে তাকিয়ে একগাল হেসে বলেন, তুমি ওই নিয়ে বিন্দু মাত্র চিন্তা করো না। শিশিরকে আর রূপকথাকে ডিনারের জন্য দাওয়াত দাও, একান্তে ওকে সব বুঝিয়ে বলো। কিন্তু শিশির কি আসবে? রূপকথা যে মিথ্যা বলেছে, তাতে এত সহজে শিশির দাওয়াতে আসবে? চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়ে দিলেন আশরাফ চৌধুরী। তুমি আগে দাওয়াত তো করো, পরেরটা পরে দেখা যাবে, বলেই হাসলেন সোনিয়া চৌধুরী। শিশির আর রূপকথার গাড়ি একটি রেস্তোরাঁর সামনে এসে থামলো। রূপকথা বাইরের দিকে চাইলো। রেস্তোরাঁর বাইরেটা ভীষণ সুন্দর করে সাজানো। দিনের বেলায় বলে লাইটিং নেই, তবে রাতেই রেস্তোরাঁর বাইরে লাইটিং এর ব্যবস্থা রয়েছে। রূপকথা শিশির একসঙ্গে গাড়ি থেকে নামলো। শিশির রূপকথার পাশে এসে দাঁড়ালো, রূপকথার দিকে তাকিয়ে বলল, ভেতরে চলো। বলেই দুজনে একসঙ্গে ভেতরে প্রবেশ করে। বাইরেটা যেমন সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর আর পরিপাটি। চেয়ার টেবিলগুলো সব রাজকীয় ভাবে তৈরি করা হয়েছে। রেস্তোরাঁর ভেতরে একটা আভিজাত্যের ব্যাপার আছে। রূপকথা আর শিশির ভেতরে আসতেই রেস্তোরাঁর একজন ছেলে এগিয়ে আসলো তাদের দিকে। ছেলেটি হাসি মুখে তাদের দুজনকে সংবর্ধনা জানিয়ে একটি টেবিলের কাছে নিয়ে গেল। রূপকথা আর শিশির মুখোমুখি হয়ে বসলো। ছেলেটা দাঁড়িয়ে রইল, সামনেই তাদের মেনু কার্ড রাখা। শিশির সেই মেনু কার্ডের দিকে তাকালো না। সে টেবিলের ওপরে হাত রেখে রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি খাবে? আমি কিছু খাবো না, আপনি আপনার জন্য অর্ডার করুন। রূপকথা তাড়াতাড়ি করে কথাটা বলে দিল। শিশির ভুরু কুঁচকে তাকালো। শিশির রূপকথার খাওয়া দেখেছে। প্রথমে মায়ের কথা বিশ্বাস না করলেও নিজের চোখে ডিনার করার সময় যখন রূপকথা খেতে বসে, তখন অর্ধেকের বেশি সময় শিশির তার দিকেই চেয়ে থাকে। সৌন্দর্যের কারণও আছে, তবে মূল কারণ তার খাওয়ার পরিমাণ। এতই কম পরিমাণে খাবার সে খায়, যা রূপকথার শরীরের জন্য একদমই ঠিক না। বাচ্চারাও ওর থেকে বেশি খায়। শিশির রূপকথার কথাকে পাত্তা না দিয়েই তাদের সামনে দাঁড়িয়ে থাকা রেস্তোরাঁর সেই ছেলেটাকে বলল, দুটো চিজ ব্রেড এবং দুটো অমলেট। ছেলেটা মাথা নাড়িয়ে রেস্তোরাঁর ভেতরে চলে গেল। রূপকথা তাড়াতাড়ি করে বলল, আমি খাবো না, পেট ভরা আমার। চুপ, একদম চুপ। তুমি খাবে এবং তোমার ঘাড়ও খাবে। শিশিরের হুমকিতে রূপকথার গলা শুকিয়ে আসলো। সে করুণ চোখে তাকালো শিশিরের দিকে।
শিশির রূপকথার দিকে তাকালোই না, সে হাতের ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। রূপকথা খেয়াল করে দেখে বুঝলো শিশির ফোনে চ্যাটিং করছে। রূপকথা মনমরা হয়ে বসে রইল, হাতে ফুলের তোড়া তারই মতো ঝিমিয়ে গেছে। ছেলে কিছুক্ষণের মধ্যে 2 থাল শিশিরের সামনে অর্ডার নিয়ে আসলো। টেবিলে রেখে দাঁত কেলিয়ে জিজ্ঞেস করলো, আর কিছু? নো থ্যাঙ্কস। শিশির না করে দিতেই ছেলেটা হেসে ভেতরে চলে গেল। শিশির একটা থালা রূপকথার দিকে এগিয়ে দিল। রূপকথা মাথা নাড়ানোর সাহস পেল না। শিশির গম্ভীর মুখ দেখে রূপকথা চুপ করে একটা দানা মুখে করে নিচ্ছে। রূপকথা মন দিয়ে খেয়াল করছে। শিশিরের খাওয়া হয়ে গেছে, কিন্তু রূপকথার থালা এখনো ভরাই পড়ে রয়েছে। শিশির উঠে গেল, রূপকথা শিশিরের দিকে তাকালো। শিশির বেসিনে যেয়ে হাত ধুয়ে ফিরে এলো। রূপকথা তখন চুপ করে বসে আছে। শিশির রূপকথার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলে, 5 মিনিটে খাওয়া শেষ করবে তুমি? আর খেতে পারছি না, এর থেকে বেশি খেলে দম বন্ধ হয়ে আসবে আমার। রূপকথার কথা শুনে শিশিরের চোখ মুখ কুঁচকে এলো। শিশির উঠে এসে রূপকথার পাশে বসে, ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? অত কম খেলে বাঁচবে কিভাবে? বেশি খেলে বাঁচতে পারবো না, আর ছোটবেলা থেকেই অমন করেই খাচ্ছি। কেন? ওভাবে খাচ্ছ কেন? শিশিরের প্রশ্নে রূপকথা চুপ হয়ে গেল। রূপকথা মুখ নিচু করে বসে রইল। শিশির রূপকথার দিকে চেয়ে আছে। রূপকথার মুখ ফ্যাকাশে। শিশির বুঝলো ব্যাপারটা গুরুতর। সে তার তর্জনী আঙ্গুল দিয়ে রূপকথার থুতনি ধরে মুখটা উঁচু করলো। নিচে রূপকথার দিকে হালকা ঝুঁকে গিয়ে গাঢ় এবং ঘোর লাগানো কণ্ঠে বলল, আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর কোনো দরকার নেই। রূপকথা শিশিরের চোখের দিকে চেয়ে রইল। রূপকথা পেটে হঠাৎই মোচড় দিয়ে উঠল। সে ঢোক গিলল, তবে চোখ সরাতে পারে না শিশিরের চোখ থেকে। একটা আকর্ষণ কাজ করছে ওই চোখে। রূপকথা চোখের পলক না ফেলেই নরম সুরে বলে, খাওয়া দাওয়া করার মতো খাবারই পেতাম না। কখনো দিত, কখনো দিত না। যেটুকু দিত সেটাতেও পেট ভরানোর মতো ছিল না। কিন্তু আমার কাছে তো ওইটুকু খাওয়ার ছাড়া উপায়ও থাকতো না। তাই অল্প খেতে খেতে এখন বেশি খেতে পারি না। রূপকথার কথা শেষ হতেই শিশিরের হাতের তালু বন্ধ হয়ে আসলো, চোয়াল শক্ত হয়ে উঠল। রূপকথা সেই দিকে তাকিয়ে আটকে ওঠে। শিশিরের চোখে মুখে রাগের আভা স্পষ্ট, ঘাড়ের শিরা উপশিরাগুলো স্পষ্ট। রূপকথা ছোট করে ঢোক গিলে সোজা হয়ে বসে। আগে পিছে কিছু না ভেবে প্লেট থেকে ব্রেডের একটা অংশ তুলে মুখে দিল। রূপকথা এই কারণেই শিশিরকে সব কথা বলতে ভয় পাচ্ছিল। শিশির রূপকথার দিকে তাকিয়ে বলল, জোর করে আর খেতে হবে না। রূপকথাও সঙ্গে সঙ্গে থেমে গেল। সে শিশিরের দিকে না তাকিয়েই মাথা নাড়ালো। গাড়ি ওঠা পর্যন্ত শিশির রূপকথার সঙ্গে কোনো কথা বলল না। রূপকথা মনে মনে নিজেকে দোষী সাব্যস্ত করতে লাগলো। কি দরকার ছিল বলার? লোকটার ভালো মুড একদমই খারাপ করে দিলাম। রূপকথা ভাবতে লাগলো কিভাবে শিশিরের মুড ভালো করা যায়, কিন্তু তার মাথায় কিছুই আসতে চাচ্ছে না। শিশিরের দিকে তাকালো রূপকথা। শিশির স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। রূপকথা বেলি ফুলের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আজকের আবহাওয়া কত সুন্দর, তাই না? সুন্দর, শিশির উত্তর দিল। শিশির উত্তর দেওয়াতে রূপকথা একটু স্বস্তি পেল। যাক, কথা বলেছে। রূপকথা উৎসাহিত হয়ে উঠল, তার মুখে এক গাল হাসি। সে শিশিরের উদ্দেশ্যে বলে, রাগ করে আর থাকবেন না। যা হয়েছে তা হয়ে গেছে, এখন তো আমি ভালো আছি, তাই না? শিশির রূপকথার দিকে তাকালো। রূপকথার মুখশ্রী দেখে শিশিরের চেয়ে তার গাম্ভীর্যপূর্ণ চাহনি বজায় রাখতে পারল না। সে হাসলো, তারপরও হাসলো, তবে ভুলল না। শিশির বুঝতে পারছে পরিবেশটা ভারী হয়ে রয়েছে। সে পরিবেশটাকে হালকা করতে ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে রূপকথার চোখে চোখ রেখে শুধায়, আজ একটা প্রশ্ন করব? জি করুন। রূপকথা শিশিরের দিকে তাকিয়ে বলে, ফোনের পাসওয়ার্ড আইসক্রিম কেন? শিশিরের প্রশ্নে রূপকথার মুখে হাসি ফুটে হঠাৎ উধাও হয়ে গেল। মুখের চাহনিতে এসে ভর করে একরাশ লজ্জা। সে শিশিরের দিকে থেকে চোখ সরিয়ে নিল।
আমতা আমতা করে বলে, আসলে আইসক্রিম পছন্দ করি না, তাই ওটাই দিয়েছি। শিশির অবাক হলো। সে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। শিশির গাড়ি এক সাইডে পার্ক করলো। গাড়ি থামাতেই রূপকথা অবাক হয়ে জিজ্ঞেস করলো, গাড়ি থামালেন কেন? শিশির তার সিট বেল্টটা খুলে রূপকথার দিকে ঝুঁকে আসলো। রূপকথার ঢোক গিলে পাথরের মতো বসে রইল। শিশির মুচকির হেসে উত্তর দিল, মনে হচ্ছে এই কথোপকথনটা অনেক মজার হবে। গাড়ি চালাতে চালাতে ঠিক মতো এনজয় করতে পারবো না, তাই গাড়ি থামালাম। রূপকথা কিছু বুঝে উঠতে পারলো না। সে ফ্যাল করে চেয়ে রইল শিশিরের দিকে। শিশির সেই দিকে তাকিয়ে হাসে। রূপকথার গালে আলতো করে স্পর্শ করে হাসি কি স্বরে বলে, তা মেয়েরা আইসক্রিম তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে, বাট তুমি দেখছি আইসক্রিম পছন্দই করো না। আমি সব মেয়েদের মধ্যে পড়ি না, আমি হাতে গোনা কিছু মেয়েদের মধ্যে পড়ি যারা আইসক্রিম পছন্দ করে না। শিশিরের ব্যঙ্গ করা কথা রূপকথা ঠিকই ধরতে পেরেছে, তাই সে মুখ ফুলিয়ে উত্তরটি দিল। শিশির ঠোঁট কামড়ে ধরে। শিশির তার ডান হাত দিয়ে রূপকথার কোমরটা জড়িয়ে ধরে। রূপকথার শরীরে মুহূর্তে শিহরণ খেলে গেল। সে চমকে তার স্বামীর দিকে তাকালো। দুজন একদম কাছে, দুজন গরম বাতাস ঠিক উপলব্ধি করতে পারছে দুজনে। রূপকথার নিঃশ্বাস ভারী হয়ে আসলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। শিশির ধীরে ধীরে রূপকথার কানের কাছে নিয়ে ধরলো। গলার স্বর একদম খাদে নামিয়ে ফিসফিস করে বলে, আমি জানতাম মানুষের পছন্দের জিনিসের নামগুলো পাসওয়ার্ডে দেয়, তুমি তো দেখছি অপছন্দের জিনিসগুলোর নাম দাও। আমার জীবনে পছন্দের জিনিস বলতে কিছুই নেই। অপছন্দের জিনিসের নাম আমি সহজে ভুলি না, তাই পাসওয়ার্ডে দিয়েছি। রূপকথা যেন যন্ত্রের মতো বলে গেল তার কথাগুলো। শিশির মুখ তুলল। রূপকথার চোখে চোখ রাখল। গাঢ় চাহনি শিশিরের। রূপকথা বুঝল তার উত্তর শিশিরের মোটেও পছন্দ হয়নি। শিশির রূপকথাকে আরো জোরে চেপে ধরল নিজের সঙ্গে। শিশির গাঢ় কণ্ঠে বলে, তোমার জীবনের পছন্দের কিছুই নেই? রূপকথা হাসে। তার আর ভয় করছে না। সে শিশিরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শিশিরের মুখের অনুভূতি শূন্য, লাল হয়ে গেছে। এবার রূপকথা শিশিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আপনি আমার কথা ঠিক করে শোনেননি। আমি বলেছি পছন্দের কোনো জিনিস নেই। আপনি কি জিনিসের মধ্যে পড়েন? আমি তো প্রত্যেকটা মেয়ের সব আপনি তো প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার। শিশিরের মুখে মুচকি হাসি। রূপকথা শিশিরের দিকে তাকায়। শিশির হাসি কি স্বরে বলে, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হতে হবে না, তোমার স্বপ্নের রাজকুমার কিনা সেটা বলো। আমি কিছুই বলবো না, যা বলার আমি বলে দিয়েছি। বলেই রূপকথা ফিক করে হেসে ফেলল। শিশির রূপকথার সিট বেল্টটা খুলে দেয়, তারপর নিজের কাছে টেনে নেয়। রূপকথার চুলের ভাঁজে হাতটা ঢুকিয়ে হাসি কিশোরে বলে, তাহলে আমিও যা বোঝার বুঝে নিয়েছি। বলেই রূপকথার ঠোঁটের কাছে অগ্রসর হতে লাগলো শিশির। রূপকথা শিশিরকে এত কাছে আসতে দেখে চোখ বুজে নিল। শিশির রূপকথার গালে আলতো করে আদর করে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে দিল। তাদের প্রথম ভালোবাসা, এতটা কাছে এই প্রথমই। অদ্ভুতভাবে দুজন একে অপরের দিকে এক মহাকর্ষ বলে আকৃষ্ট হচ্ছে। বয়সের তফাৎ দুজনের ভালোবাসায় বিন্দুমাত্র ভাঙন ধরাতে পারল না। রূপকথা এক পর্যায়ে যেয়ে শিশিরকে কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কতক্ষণ তার একে অপরের প্রেমের উষ্ণতায় ডুবেছিল তার খেয়াল নেই। শিশির রূপকথার ধাক্কায় প্রায় হকচকিয়ে উঠল। রূপকথার দিকে তাকায়। রূপকথা লজ্জায় লাল হয়ে বসে আছে এবং তার ঠোঁটে লেগে রয়েছে এক হাসি। শিশির অসহ্য দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা কি হলো? রূপকথা মিটমিট করে হাসতে হাসতে বলে, বাসরটাও কি এখন গাড়িতেই সেরে ফেলবেন? শিশির রূপকথার কথার অর্থ বুঝে ঠোঁট কামড়ায়। সে রূপকথার সিট বেল্টের সঙ্গে হাত রেখে রূপকথার দিকে ঝুঁকে পড়ে বলে, তুমি হ্যাঁ বললে আমার কোনো আপত্তি নেই। চুপ করবেন? ভর দুপুরে উল্টাপাল্টা কাজকর্ম, চলুন বাড়িতে। রূপকথার ভীষণ লজ্জা লাগে। সে শিশিরের দিকে আর তাকাতে পারছে না। সে নিচে তাকিয়ে বলে। শিশির হাসতে হাসতে নিজের সিটে গিয়ে সোজা হয়ে বসে। সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিতে লাগলো। তখনই রূপকথা বলে, গাড়ি চালানোর আগে ঠোঁটটা মুছে নিন, লিপস্টিক লেগে গিয়েছে।
বলেই সে জানালার দিকে ফিরে তাকায়। শিশির রূপকথার দিকে মুচকি হেসে বলে, যে হুকুম মেরে আকা। বলেই টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ঠোঁটটা মুছে নেয়। টিস্যু পেপারটা সযত্নে নিজের প্যান্টের পকেটে রেখে দিল। সে গাড়ির স্টার্ট করে দেওয়ার আগে একটা গান বাজালো। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরানো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। গাড়ি এসে থেমেছে আহসান মহলের সামনে। রূপকথা শিশিরের দিকে তাকিয়ে লজ্জা মাখা মুখটা নিয়ে গাড়ি থেকে নামলো। সে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। শিশির সেই দিকে চেয়ে মুচকি হাসে। সেও সিট বেল্টটা খুলে নেমে পড়লো গাড়ি থেকে। আজকের পরিবেশটা ভারী সুন্দর। আকাশে ঝলমলে রোদ হওয়ায় আজ যেন রোদ গায়ে লাগছে না। তার সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে চলেছে। এমন পরিবেশ দেখতে পাওয়া এখন বড়ই দুর্লভ। শিশির বাড়িতে প্রবেশ করলো। সে লিভিং রুমে যেতেই দেখলো রূপকথা দাঁড়িয়ে আছে। তার মুখের উজ্জ্বল ভাবটা হারিয়ে গেছে। তার সামনে শারমিন আহসান খুশি খুশি মনে কি সব বলছেন। শিশির এগিয়ে গেল, রূপকথার পাশে দাঁড়ালো। শিশিরকে দেখে শারমিন আহসান ভূত দেখার মতো করে চমকে উঠল। সে উঠে দাঁড়ালেন, ছেলেকে ওপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে বলেন, তুইও চলে এসেছিস? সূর্য দেখছি সত্যি এখন পশ্চিম থেকে ওঠা শুরু করবে। বলেই হো হো করে হেসে উঠলেন। শিশির কোনো জবাব দিল না। সে রূপকথার দিকে একবার চাইলো, তার দৃষ্টি মেঝেতে। মুখের চাহনি শিশিরের কাছে ভালো ঠেকলো না। তাই ভালোই করেছিস, তুই না আসলে তোকে কলই করতাম। শিশির মায়ের দিকে তাকায়, ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? বেয়ান ফোন করেছিলেন তোদের আজ রাতে, ওনাদের ওখানে ডিনারে ডেকেছেন। শিশিরের মুঠো শক্ত হয়ে উঠল। সে এতক্ষণ বুঝল রূপকথার শূন্য চাহনির রহস্য। সে মায়ের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা যাব না। শিশিরের মুখে না শব্দটি শুনতেই শারমিন আহসানের হাসি গায়েব হয়ে গেল। সে ভুরু কুঁচকে ছেলের দিকে তাকালো, তারপর বলল, কিন্তু বাবু, আমি তো বলে দিয়েছি যে তোরা আজ রাতে ওখানে যাবি। মায়ের কথায় শিশিরের চাহনিতে কোনো ভাবান্তর হলো না। সে যেমনটা আগে চেয়েছিল ঠিক তেমনই এখনো চেয়ে আসছে। তার চোখের দৃষ্টি শান্ত, তবে কঠোরতাও দেখা যায়। শিশির মায়ের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগে রূপকথা ওকে থামিয়ে দিয়ে বলো, মা আপনি চিন্তা করবেন না, আমরা আজ রাতে যাব। শিশির বিস্ফোরিত চোখে রূপকথার দিকে চাইল। রূপকথা শিশিরের দিকে তাকিয়ে তাকে শান্ত হতে বলল। তারপর সে শারমিন আহসানের দিকে চেয়ে বলল, মা আমি ওপরে যাচ্ছি ফ্রেশ হতে। আচ্ছা মা, যাও। রূপকথা পাথরের মতো ওপরে চলে গেল। শারমিন আহসান যেন কিছু আন্দাজ করতে পারছেন। তিনি এগিয়ে গেলেন ছেলের কাছে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চিন্তিত স্বরে বলেন, কিন্তু কি হয়েছে? কিছু? অনেক কিছু হয়েছে মা, তবে তোমাকে পরে সব খুলে বলবো। বলে সেও ওপরে চলে গেল। শারমিন আহসান চেয়ে রইলেন ছেলের দিকে। একদিকে তার মাথায় বিভিন্ন চিন্তা, অন্যদিকে ছেলের এমন পরিবর্তন দেখে তার আনন্দ লাগছে। চোখের কোণে হালকা জল দেখা দিল তার। তুমি রাজি কেন হলে যেতে? ঘরে ঢুকতেই শিশির গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, খাটে চুপচাপ বসে থাকা রূপকথার উদ্দেশ্যে। রূপকথা চোখ তুলে তাকায়, তার চোখের বিষণ্ণতা। তারপরও সে হাসে, উঠে দাঁড়ায়, এগিয়ে আসে শিশিরের কাছে, মাথা নিচু করে বলে, মা যেহেতু হ্যাঁ বলে দিয়েছেন, সুতরাং আমাদের ওখানে যাওয়া উচিত। যদি না যায় তাহলে মায়ের কথার অপমান করা হবে। কারা করবে? মিস্টার চৌধুরী? তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না রূপকথা। কিন্তু আমার আসে। আমার শাশুড়ির অপমান বা আমার বরের কেউ অপমান করলে সেটা আমার অপমান হবে। আপনাদের সম্মান মানে আমার সম্মান। আমি চাই না আমার জন্য সেটা নষ্ট হোক। রূপকথার প্রতিবাদ যেন শিশিরকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিয়ে গেল। সে অপলক চোখে চেয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা রূপবতী নারীটির দিকে। সে শুধু দেখতেই সুন্দর নয়, তার চিন্তাধারা তার মতো উচ্চ এবং সুন্দর। এমন দৃঢ়তা আগে কখনো রূপকথার মুখ থেকে শোনেনি শিশির। সে আর কোনো কথা বলল না।
এমন কথার ওপর প্রতিবাদ করা মানায় না শিশিরের। সে মুচকি হেসে রূপকথার চুপসে আসা মুখটা নিজের দুই হাতের তালুতে মুখ এগিয়ে এনে রূপকথার চোখে চোখ রাখে। এখন কোনো কথা নয়, সবাই যেন চোখে চোখে আদান প্রদান হচ্ছে। বেশ অনেকক্ষণ একে অপরের গাঢ় দৃষ্টিতে চেয়ে রইল। তারপর শিশির রূপকথার কপালে গাঢ় চুম্বন আঁকলো। রূপকথার চুল কানের কাছে গুজে দিয়ে বলল, ঠিক আছে, তুমি রেডি হয়ে নিও। রূপকথার হাসার চেষ্টা করলো, তবে তার মন হাসতে পারল না। মুখে যেতে বললেও তার মন যেহেতু বিন্দু মাত্র সায় দিচ্ছে না, কিন্তু এখন কিছু করার নেই, যেতে তো হবেই। আরশাদ চৌধুরী লিভিং রুম দিয়ে পায়চারি করছে। কপালে তার চিন্তার ভাঁজ, বারংবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সবেমাত্র সন্ধ্যা, ঘড়িতে 6টা 45 বাজে। এখনো 1 ঘন্টা। সোনিয়া চৌধুরী রান্নাঘরে তদারকি করছেন। আজ সবকিছু শিশিরের পছন্দে তৈরি হচ্ছে। রান্নায় কোনো ধরনের সমস্যা না হয় তাই সবাই চোখের সামনে তৈরি করার অর্ডার। সোনিয়া চৌধুরী কিচেন তদারকি করলেও তার চোখের সামনে আরশাদ চৌধুরীর দিকে। ওপেন কিচেন থেকে স্বামীকে স্পষ্ট দেখা যাচ্ছে। সোনিয়া চৌধুরী কিচেনে কাজ করা সকল চাকরদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে বেরিয়ে আসলেন কিচেন থেকে। স্বামীর দিকে এগিয়ে গেলেন। আরশাদ চৌধুরী তখনও হাঁটছেন। সোনিয়া চৌধুরী বরের সামনে দাঁড়িয়ে পড়লেন। আরশাদ চৌধুরীকে ধরে সোফায় বসিয়ে দিলেন, তারপর বলেন, এখনো চুপ করে বসে থাকো এখানে? কখন থেকে দেখছি এখান থেকে সেখানে করছো। এত চিন্তা করে তো বিপি হাই উঠে যাবে। তুমি বুঝবে না সোনিয়া, শিশিরকে বোঝাতে না পারলে আমাদের বিজনেস ডুবে যাবে। ভেবেছিলাম রূপকথার বিয়ে শিশিরের সাথে হলে আমাদের বিজনেসের সুবিধা হবে, সব প্রজেক্ট কোনো চিন্তা ছাড়াই আমাদের হয়ে যাবে। বাট এখন এই মেয়েটার জন্য সব শেষ। অপয়া কোথাকার, সব কিছু শেষ করে দেয়। জন্মের সময় যদি মরে যেত। আশরাফ চৌধুরী গর্জে উঠলেন। সোনিয়া চৌধুরী আশরাফ চৌধুরীকে শান্ত করতেই তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, উফ, থামো, বাচ্চা মেয়ে, ভুল হয়ে গেছে, তাই নিয়ে এমনভাবে বলতে হয়? যাই হোক, শিশির তো আসছে, আমি রূপকথাকে সরিয়ে নিয়ে যাব, তখন তুমি শিশিরকে বুঝিয়ে বলো। তাই করতে হবে। আরশাদ চৌধুরী মাথা নাড়ালেন। সোনিয়া চৌধুরী বরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আরশাদ চৌধুরীর চোখের অগোচরে সোনিয়া চৌধুরীর মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। শিশির লিভিং রুমে তৈরি হয়ে বসে আছে। হাতে তার ফোন, কোনো দরকারি ফাইল দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। সে মূলত রূপকথার জন্য অপেক্ষা করছে। রূপকথা তৈরি হয়ে আসলেই তারা বেরিয়ে পড়বে। 5 মিনিট পর শিশিরের কানে পায়ের শব্দ ভেসে আসলো। রূপকথার পায়ে পায়েলের শব্দ। শিশির ফোনটা ধুয়ে সিঁড়ির দিকে তাকালো। রূপকথা নামছে। মেরুন রঙের কাতান শাড়ি পরেছে, আঁচল ছেড়ে দেওয়া। রূপকথার লম্বা ওয়েভি চুলগুলো সুন্দর করে চিরুনি করে ছেড়ে দেওয়া। কানে সোনার দুল, গলায় হার, সব দেখে রূপকথার মুখের দিকে চোখ যেতেই যেন থমকে গেল শিশির। গাঢ় করে কাজল, 2 চোখে, নাকে নথ, ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক। ফর্সা বর্ণের এই মুখ যে দেখবে সে আর চোখ সরিয়ে নেওয়ার সামর্থ্য রাখবে না। শিশির এগিয়ে গেল শিশিরের সামনে। রূপকথার দিকে তার এই হাত এগিয়ে দিল। রূপকথা লজ্জায় লাল হয়ে ওঠে। সে হাত এগিয়ে শিশিরের হাতের ওপরে রাখে। রূপকথা ধীরে ধীরে নিচে নেমে শিশিরের কাছে এসে দাঁড়ায়। শিশির তার চোখ সরাতে পারছে না। রূপকথার গালে ছুঁয়ে দিয়ে বলে, আজকের যাওয়াটা কি কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না? আজকের রাত আমি শুধু তোমাকে দেখতে চাচ্ছি। রূপকথা লাজুক ভঙ্গিতে হাসে, তারপর নরম স্বরে বলে, অন্য কোনো দিন দেখে নিবেন, আজ থাক। এত সুন্দর কেন তুমি? শিশিরের প্রশ্নে হাসে, কোনো জবাব দেয় না। তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমার পছন্দের বউ, সুন্দর হবে না? হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসতেই রূপকথা দূরে সরে দাঁড়ায়। তার শাশুড়ি মায়ের গলা। শিশির পেছনে ফিরে তাকায়। রূপকথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শারমিন আহসান তাদের থেকে হালকা দূরে দাঁড়িয়ে মিটমিট করে হাসছেন। শিশির কি বলবে বুঝতে পারল না। রূপকথার দিকে তাকালো। সে তো লজ্জায় মাথা তুলতে পারছে না। এমন অবস্থায় কিছু বলা মানে মেয়েটাকে আরো বেশি লজ্জিত করা। শিশির দীর্ঘশ্বাস ফেলেই এগিয়ে গেল শারমিন আহসানের দিকে। মায়ের 2 হাত ধরে বলল, থ্যাংক ইউ মা, এত সুন্দর একটা বৌমা নিজের জন্য খুঁজে আনার জন্য।
শুধু কি নিজের জন্য? তোমার জন্য বুঝি আনিনি? শারমিন আহসান মুখ ফুলিয়ে বললেন। তার কথার ধরন শুনে রূপকথাও হেসে ফেলল। শিশির মাকে জড়িয়ে ধরে ঘড়ির দিকে তাকিয়ে বলল, মা, দেরি হয়ে যাচ্ছে, এখন বেরোয়। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে পড়, সাবধানে যাবি। বলেই রূপকথার দিকে তাকালো। রূপকথা এগিয়ে এসেছে। শারমিন আহসান বৌমার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিয়ে বললেন, সাবধানে যা। রূপকথা শাশুড়ি মায়ের কথায় মাথা নাড়ালো। শিশির আর রূপকথা শারমিন আহসান সালাম জানিয়ে বেরিয়ে গেল। শিশির আর রূপকথা বাইরে আসতেই হঠাৎ রূপকথার পা হোঁচট খেল। শিশির পাশে থাকায় রক্ষে হলো। সে রূপকথাকে নিজের বাহুতে আঁকড়ে ধরল, সাবধানে দাঁড় করিয়ে দিয়ে বলে, ঠিক আছে তুমি? রূপকথা কোনো জবাব দিল না। তার মন হঠাৎ কু ডেকে উঠল। তার পা আর এগিয়ে যেতে চাইল না। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো বিপদের আশঙ্কা সে বুঝতে পারছে। রূপকথা, আর ইউ ওকে? শিশিরের ডাকে রূপকথার ধ্যান ভঙ্গ হলো। সে শিশিরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সে ঠিক আছে। তবে শিশির রূপকথার চেহারার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছু যেন আন্দাজ করতে পারছে। দুপুরের মতো এখনের পরিবেশটা ততটাও ভালো নয়। বাইরে ঝড় ওঠার মতো উপক্রম। শিশির আর রূপকথার গাড়িতে বসলো। বাইরের পরিবেশ এমন উত্তাল হবে কে জানতো। রূপকথা বিষণ্ণ মুখে জানালার দিকে চেয়ে আছে। জানালার কাছে বিন্দু বিন্দু জল এসে পড়তে লাগলো। রূপকথা বুঝলো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিষণ্ণ যেন আরো চেয়ে রইল। গাড়িতে কোনো রকমের কথা বলল না দুজনে। শিশির ২-৩ বার চেয়েছিল রূপকথার দিকে। তবে রূপকথা সারা পথ কোনো নড়াচড়া করেনি। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল জানালার দিকে। চৌধুরী বাড়িতে আসতে আসতে বৃষ্টি পড়া যেন বেড়ে গেল। বৃষ্টির থেকেও বেশি প্রকোপ ছিল তীব্র বাতাসের। বৃষ্টির কারণে অনেক দোকানদার দোকানপাট বন্ধ করে দিয়েছে। এক বৃষ্টিতে ঢাকা শহর চুপচাপ, শুধু বাতাসের শো শো আর বৃষ্টির ঝিরিঝিরি শব্দ। গাড়ি চৌধুরী বাড়ির সামনে থামল। শিশিরদের আসার আগেই আরশাদ চৌধুরী আর সোনিয়া চৌধুরী দরজার মুখে দাঁড়িয়েছিলেন ছাতি হাতে। গাড়ি থামতেই এগিয়ে গেলেন গাড়ির কাছে। দুজনকে নিয়ে সাবধানে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। রূপকথা সোনিয়া চৌধুরীর সঙ্গে ভেতরে গেলেও পর মুহূর্তে শিশিরের কাছে সরে আসলো। শিশির রূপকথার মনের আনচান যেন নিজের মনের ভেতরে অনুভব করতে পারল। সে রূপকথার হাত শক্ত করে ধরে এগিয়ে চলল। শিশির হাত ধরতেই রূপকথার সাহস ফিরে পেল। তার বুকের থরথর করে কাঁপা ক্রমেই কমে আসলো। চারজনে লিভিং রুমে বসে গেল। সোনিয়া চৌধুরী আরশাদ চৌধুরীর দিকে তাকিয়ে ইশারা করলেন। তারপর একগাল হেসে শিশিরকে অভিবাদন জানিয়ে সোফায় বসতে বললেন। শিশির রূপকথার দিকে তাকালো। শিশির রূপকথার হাতটা ছাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরে এগিয়ে গেল। রূপকথা প্রথমে অবাক হলেও খুশি হলো। আরশাদ চৌধুরী সিঙ্গেল সোফায় বসেছেন। তিনি অপেক্ষা করছেন শিশির নিজে থেকে আগে কিছু বলবে, তবে সেটি হলো না। তাই তিনি নিজেই শুরু করলেন, তা বাবা, কেমন আছো? শিশির রূপকথার দিকে তাকিয়েছিল। আরশাদ চৌধুরীর প্রশ্নে সে তার দিকে ঘুরে তাকায়। আরশাদ চৌধুরীর চোখে চোখ রাখে। এক মুহূর্তের জন্য আরশাদ চৌধুরীর সারা শরীরে শিহরণ বয়ে গেল। শিশিরের চোখ শান্ত হয়ে দৃষ্টিটি তীক্ষ্ণ। চোখ দেখলেই যেন বলা যায় পুরুষটি তাদের মাথায় চলতে থাকা সকল চিন্তা দ্বারা অবগত। আরশাদ চৌধুরী নিজেকে সামলিয়ে নিলেন। মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বললেন, তিনি আজ সকালেই তো আপনার সঙ্গে দেখা হলো। আমার হাল হকিয়ত না জেনে নিজের সম্পর্কে, মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন? অসম্ভব গম্ভীর কণ্ঠটি। আরশাদ চৌধুরী ঘাবড়ে গেলেন। তিনি বলবেন খুঁজে পেলেন না। সোনিয়া চৌধুরী আরশাদ চৌধুরীর পাশে দাঁড়িয়ে তিনি সবই পর্যবেক্ষণ করছিলেন। পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে তা তিনি খুব ভালো করেই বুঝলেন। তিনি ঝটপট করে উত্তর দিলেন, ওর সম্পর্কে তো জিজ্ঞাসা করব বাবা, কিন্তু তুমি তো জামাই, তোমার সম্পর্কে আগে জিজ্ঞেস করতে হয়। আর রূপকথা তো আমাদের মেয়ে, ওর ব্যাপার আলাদা, কি জিজ্ঞেস করব? শিশিরের চোয়াল শক্ত হয়ে উঠল। সোনিয়া চৌধুরীর কথাগুলো তার আদতে পছন্দ হলো না। তা শিশিরের দৃষ্টিতে পরিষ্কার হয়ে গেল।
শান্ত দৃষ্টি হঠাৎই পরিবর্তন হয়ে কড়া দৃষ্টিতে পরিণত হলো। সোনিয়া চৌধুরী আশরাফ চৌধুরীর দিকে তাকালেন। তিনিও কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। ভুল বললেন মিসেস চৌধুরী, রূপকথা আপনাদের মেয়ে নয়, আর সে এখন চৌধুরীদের কেউ নয়। সে রূপকথা আরশিয়ান আহসান, আহসান পরিবারের একমাত্র ছেলের বউ, আমার বউ। রূপকথা চোখ তুলে তাকালো শিশিরের দিকে। লোকটা রূপকথার নামের পাশে নিজের নাম নিয়ে ভীষণ আকারে অবসেস, আর এই অবসেশনে একটা গভীর ভালোবাসার শক্তি এবং একান্তই নিজের স্বামী হওয়ার অধিকার লুকিয়ে আছে। রূপকথা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। সেও মনে মনে বিড়বিড় করে নিজের নামটা বলল, রূপকথা আরশিয়ান আহসান। রূপকথার মন খুলে চেঁচিয়ে উঠতে ইচ্ছে করছে, খিলখিল করে হাসতে ইচ্ছে করছে, পাশে বসে থাকা লোকটাকে জাপটে ধরতে ইচ্ছে করছে, তবে তার কোনোটাই করার মতো পরিস্থিতি তার এখন নেই। রূপকথা নিজের ইচ্ছেগুলোকে গুলিয়ে মনের কুঠিরে রেখে দিল, যে কোনো একদিন এইসব ইচ্ছে সে একে একে পূরণ করবে। তুমি এমন ভাবে কেন বলছো বাবা? সোনিয়া চৌধুরী ঘাবড়ে প্রশ্নটা করলো। শিশির অনীহার সাথে হাসলো, তারপর বলল, আমি মানুষটাই এমন, ভদ্রের সঙ্গে ভদ্র, অভদ্রের সঙ্গে অভদ্র। সোনিয়া চৌধুরী চোখ বেরিয়ে আসতে চাইল, গলা শুকিয়ে কাঠ। তিনি রূপকথার দিকে তাকালেন। রূপকথার মুখে তৃপ্তির একটা হাসি লেগে রয়েছে। সোনিয়া চৌধুরী গা জ্বলে উঠল। তিনি আর রূপকথা কথা বাড়ালেন না। তিনি প্রসঙ্গ পাল্টিয়ে বলেন, অনেক রাত হয়েছে, খাবারও তৈরি, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, খাবারে আবার বিষ মিশিয়ে রাখেননি তো? শিশিরের প্রশ্নে সবাই হকচকিয়ে গেল। স্বয়ং রূপকথার পছন্দ ফ্যালফ্যাল করে চেয়ে রইল। সে লোকটার মতিগতি ঠিক বুঝে উঠল না। রূপকথা মনে মনে আওড়াতে থাকলো, বিষ না দিয়ে থাকলেও আপনার এই প্রশ্নে সত্যি এবার বিষ দিয়ে দেবে মানে? সোনিয়া চৌধুরী আতঙ্কিত হয়ে উঠলেন। শিশির তাচ্ছিল্যের হাসি হেসে বলে, মানে আমার ট্রাস্ট ইস্যু আছে, সহজ কাউকে বিশ্বাস করাতে পারি না, আর নিজেকেই পারি না। আপনাদের তো দূরের কথা, এই জিনিসের জন্যই তো শিওর হয়ে নিচ্ছি। সোনিয়া চৌধুরী আশরাফ চৌধুরীর মুখ চাওয়াচাই করতে লাগলেন। আশরাফ চৌধুরী চোখের ইশারায় সোনিয়া চৌধুরীকে শান্ত হতে বললেন। সোনিয়া চৌধুরী লম্বা একটা গাঢ় শ্বাস গ্রহণ করে হাসি হাসি মুখ করে বলেন, কি যে বলো বাবা, আমরা কেন খাবারে বিষ মেশাতে যাব? খাবার একদম পরিশুদ্ধভাবে তৈরি করা হয়েছে, আমি নিজেকে তত্ত্বাবধানে ছিলাম। সেটাই তো সমস্যা। শিশির বিড়বিড় করতে করতেই উঠে দাঁড়ালো। রূপকথাও তার সাথে উঠে দাঁড়ায়। বাকিরাও শিশিরকে বিড়বিড় করতে শুনে রূপকথা স্পষ্ট শুনছে যে সে আসলে কি বলতে চেয়েছে। তার ভীষণ হাসি পাচ্ছে, তবে সে নিজেকে আপ্রাণ চেষ্টা করলো নিজের বুক ফাটা হাসি থামানোর। চারজনে ডাইনিং এরিয়ায় চলে আসলো। সোনিয়া চৌধুরী শাড়ির আঁচল সামনে এগিয়ে গেলেন। তারপর আশরাফ চৌধুরী আর শিশিরের দিকে এক নজরে তাকিয়ে বলেন, বাবা, তুমি তোমার শ্বশুরের সাথে খেতে বসো, আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি। রূপকথা এই কথা শোনা মাত্রই শিশিরের হাত শক্ত করে চেপে ধরে। শিশির ঠিক আগের মতোই তার হাত ছাড়িয়ে কোমর শক্ত করে জড়িয়ে নিল। সোনিয়া চৌধুরীর দিকে তাকালো, কেন? ডিনার তো আমার আর রূপকথার সঙ্গে করার কথা, তাহলে আমি আর মিস্টার চৌধুরী শুধু কেন বসবো? শিশিরের প্রশ্নে সোনিয়ার মুখটা ফের চুপসে গেল। সে আমতা আমতা করে বলতে লাগলো, মামা মানে বউরা তো সাধারণত পরেই খায়, আর আমাদের বাড়ির মেয়ে বউরা পরে খায় না, একসঙ্গে খায়, না হলে সবাই না খেয়েই থাকে। সোনিয়া চৌধুরীর কথা শেষ হতে পারে না, তার আগেই শিশির কথা কেড়ে নিয়ে নিজেই বলতে থাকে, আর আমি আবার আমার বউ ছাড়া খেতে বসি না। এমনিতেও রূপকথা খায় পাখিদের ন্যায়, তারপর যদি একা একা খেতে বসে তাহলে তো ওর খাওয়াই হবে না। শিশিরের কথা শুনে সবাই কিছুক্ষণ চুপ করে রইল। রূপকথার চোখ যেন শিশিরের দিক থেকে সরতে নারাজ। সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। শিশির বইয়ের দিকে তাকিয়ে হাসে, তার হাসিতে এক ধরনের ভরসা রয়েছে, চোখে তীব্র বিশ্বাস। রূপকথার মনে হতে লাগলো সে এই পৃথিবীর সবচেয়ে সুখী
এবং ভাগ্যবতী মেয়ে। ঠিক আছে, তাহলে রূপকথা তুমি বসো। সোনিয়া চৌধুরী রূপকথার দিকে তাকিয়ে নরম স্বরে বলতে চাইলেন, তবে তার নরম কণ্ঠ ঠিক নরম হতে চাইল না। শিশির সোনিয়া চৌধুরীর দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে, ও তো বসবে, ও আমার সাথে না বসলে আজকের ডিনারটাও তো হবে না। বলে চেয়ার টেনে রূপকথার দিকে তাকিয়ে ইশারা করলো, তাকে বসতে বলেছে। রূপকথা আস্তে আস্তে তার চেয়ারে বসলো। তার পাশেই শিশির বসেছে। আরশাদ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বইয়ের দিকে তাকিয়ে বলেন, খাবার পরিবেশন করো। সোনিয়া চৌধুরী মাথা নাড়িয়ে কিচেনে চলে গেলেন। খাবার সবই শিশিরের পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে, এই কারণেই মাটনের আইটেমটা বেশি। শিশির মাটন পছন্দ করলেও রূপকথা পছন্দ করে না, তা শিশির এই কয়েকদিনে খুব ভালো করেই বুঝতে পেরেছে। মাটন খেলে যে রূপকথার পেটে ব্যথা করে তাও সে জানে। শিশির রূপকথার দিকে তাকায়। রূপকথার মুখ কালো হয়ে উঠেছে। শিশির চোয়াল শক্ত করে আশরাফ চৌধুরীর দিকে তাকায়। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আপনি কিছু বলবেন তার আগে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ, বলো। আপনারা জানেন না রূপকথা মাটন খেলে অসুস্থ হয়ে পড়ে? শিশিরের প্রশ্ন শুনতেই সোনিয়া চৌধুরীর দিকে তাকায়। আরশাদ চৌধুরী এই বিষয়ে কিছুই জানেন বলে তো মনে হলো না। সোনিয়া চৌধুরী শিশিরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলেন, জানি, কিন্তু তুমি মাটন পছন্দ করো বলে, আমি পছন্দ করি বলে সব মাটনের আইটেম তৈরি করার কোনো মানে আছে মিসেস চৌধুরী? আর আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি জানেন না এই বিষয়ে কিছু। আরশাদ চৌধুরী কোনো উত্তর দিতে পারলেন না। সত্যি তো, তিনি রূপকথার বিষয়ে কোনো কিছুই জানেন না। শিশির উঠে দাঁড়ায়, রূপকথার দিকে তাকিয়ে বলে, ওঠো যান, বাড়িতে যাব। মা তোমার পছন্দের খাবার তৈরি করে রেখেছেন। এভাবে চলে যেও না, প্রথমবার এসেছো, না খেয়ে চলে যেও না। আরশাদ চৌধুরী উঠে দাঁড়ালেন, উত্তেজিত কণ্ঠে শিশিরের সামনে দাঁড়িয়ে তাকে আটকানোর চেষ্টা করলো। রূপকথা ততক্ষণে শিশিরের হাতটা ধরেছে। শিশির আশরাফ চৌধুরীর দিকে তাকিয়ে হাসলো ব্যঙ্গের হাসি। আগে নিজের মেয়ের ভালো মন্দের সম্পর্কে জানুন, তারপর ডিনারে ডাকবেন, বলেই রূপকথাকে নিয়ে বেরিয়ে আসলো। পেছনে পেছনে তাদের সোনিয়া আর আশরাফ চৌধুরী আসলেন। পেছন থেকে অনেকবার ডাকলেন, শিশির একটা ডাকেরও উত্তর দিল না। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। শিশির রূপকথাকে বাঁচিয়ে গাড়িতে বসিয়ে দিল। নিজে গাড়িতে না বসে আশরাফ চৌধুরীর সামনে যেয়ে দাঁড়ালো। পকেটে হাত ঢুকিয়ে ভুরু জোড়া উঁচু করে বলে, আপনি যতই চেষ্টা করুন না কেন ডিনারে ডেকে আমার পছন্দের খাবার খাইয়ে আবার আগের মতো বিজনেসের রিলেশনটা তৈরি করতে পারবেন না। আমি কথা রিপিট করতে পছন্দ করি না, তবু আপনার জন্য আবারও বলছি, আপনার কোম্পানি আর আমাদের কোম্পানির মধ্যে আর কোনো ডিল নেই। বলে শিশির গাড়িতে যেয়ে বসলো। আরশাদ চৌধুরী থ মেরে দাঁড়িয়ে রইলেন। তার সামনে আজ যেন সব শেষ হয়ে গেছে। সোনিয়া চৌধুরী পাশে এসে দাঁড়ালেন, বরের কাঁধে হাত রাখলেন। কিন্তু তার আগেই আরশাদ চৌধুরী বইয়ের দিকে কড়া দৃষ্টিতে তাকালেন। তুমি জানতে রূপকথা মাটন খেতে পারে না? হুম, ছোট করে উত্তর দিলেন সোনিয়া চৌধুরী। তাহলে কেন তৈরি করলে? রূপকথা যদি খেত আর যদি অসুস্থ হয়ে পড়তো তাহলে? আমি কি করব শুনি? ডিনারটা মূলত শিশিরের জন্যই তো ছিল। সে মাটন পছন্দ করে, তাই আমি মাটনের আইটেম রেখেছিলাম। আর তুমি রাগ দেখাচ্ছ কেন? আমি তো তাই জানি রূপকথা মাটন খেতে পারে না, আর তুমি তো তাও জানো না, এখন এসেছে দরদ দেখাতে। সোনিয়া চৌধুরী 1 মিনিটের জন্য দাঁড়ালেন না, তিনি অন্দরমহলে চলে গেলেন। আরশাদ চৌধুরী দাঁড়িয়ে রইলেন। বৃষ্টি তার মাঝে আজ মনে হলো তার কাছে টাকা পয়সা সবকিছু থেকেও কিছুই নেই। সে আকাশের দিকে চেয়ে রইল। গাড়িতে নীরবতা। শিশির পুরো ভিজে গেছে। রূপকথা চুপ করে তাকিয়ে আছে শিশিরের দিকে। বৃষ্টির বেগ বেড়েই চলেছে। রাস্তায় সব দোকানপাট বন্ধ। একটা জনমানবেরও অস্তিত্ব নেই। সামনের কাচ দিয়ে শুধুই হেডলাইটের আলো আর বৃষ্টি। রূপকথার দৃষ্টি সে শিশিরের ওপর। তার শিশির খুব ভালো করে বুঝতে পারছে। শিশির রূপকথাকে দিকে তাকালো। সে তাকাতেই রূপকথা কেমন মুচড়ে উঠল। শিশির ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার জন্য আপনার না খেয়ে থাকতে হচ্ছে।
রূপকথা এমন বাচ্চাদের মতো করে বলল। তার কথার অঙ্গভঙ্গি দেখে শিশির হেসে ফেলল। শিশির নাক অলরেডি লাল হয়ে উঠেছে। শিশির থেকে থেকে নাক টানছে, ঠান্ডা লেগে গেছে। শিশির মুখে হাসি ফুটিয়ে বলে, না খেয়ে থাকবো কে বলেছে? বাড়িতে দুজনে মিলে কিছু রান্না করে খেয়ে নেব। কিন্তু আমি তো রান্না করতে পারি না। আমি তো পারি। শিশিরের কথা শুনে রূপকথার অনেক লজ্জা লাগলো। কি একটা অবস্থা! তার বর রান্না করতে পারে, কিন্তু সে পারে না। এই লজ্জার কথা কাকে বলবে সে? এই সমাজে তো তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তার আগে বাড়িতে যেতে ঔষধ খেতে হবে। আর আপনার দেখছি ঠান্ডা লাগার বেশ ধাস আছে। বাবার কাছ থেকে পেয়েছি এই ঠান্ডার ধাস। একটু বৃষ্টিতে এই ঠান্ডা লেগে যায়। শিশির সামনের দিকে তাকিয়ে বলল। রূপকথা মুখ ফুলিয়ে বলল, তাহলে আপনার কি দরকার ছিল ওখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ওনার সাথে কথা বলার? লেগে গেছে তো ঠান্ডা। এই উনিটাকে? শিশির হাসিকি স্বরে প্রশ্নটা জিজ্ঞেস করলো। রূপকথা কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল স্বামীর দিকে। রূপকথা জানে শিশির বুঝতে পেরেছে সে কার কথা বলছে, কিন্তু তবুও তার পেছনে লাগতে আহ, এমন সব প্রশ্ন করছে। এমন সময় তার ম্যাডামের কথা মনে পড়লো। ইরা ম্যাডামের কথা। পুরুষ মানুষের জীবনে যতই শান্তি থাকুক না কেন, তাদের প্রিয় মহিলার পেছনে লাগতে না পারলে পেটের ভাত হজম হয় না। সত্যি সেটাই। শিশিরও সেই পুরুষ মানুষের বাইরে নয়। কি হলো বলো? শিশির আবারও প্রশ্ন করে উঠল। তার ঠোঁটের কোণে হাসি। রূপকথার বিরক্তি লাগলো। সে দাঁতে দাঁত চেপে বলল, আপনি বুঝছেন না আমি কার কথা বলছি? না তো। নিজের বাবাকে বাবা বলতে আমার বাধে। কষ্ট হয় ওনাকে বাবা বলে সম্বোধন করতে। আপনি জানেন তো, তাও কেন পেছনে লাগছেন? রূপকথার কথা শেষ হতেই গাড়ি ব্রেক করলো। রূপকথা আচমকা ব্রেকে সামনে ঝুঁকে গেল। পর মুহূর্তেই নিজেকে সামলিয়ে শিশিরের দিকে অবাক চোখে তাকালেন। ততক্ষণে শিশির তার সিট বেল্টটা খুলে রূপকথার দিকে ঝুঁকে এসেছে। মুখে তার সূক্ষ্ম হাসি। সে রূপকথার গাঢ় চাহনির দিকে তাকিয়ে রইল। রূপকথা ছোট ঢোক গেলে শিশির রূপকথার এলোমেলো চুল কানের কাছে গুজে দিল। তারপর তার মুখ রূপকথার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আই লাইক ইউর দিস ফেস বেবি। তাই তো তোমার পেছনে লাগি। রূপকথা চোখ আকাশে। প্রথমে জান, আর এখন বলছে আবার বেবি। ধুর মিয়া, আমি কি বাচ্চা যে আপনি আমাকে বেবি বেবি করছেন? রূপকথার তিরিক্ষি কণ্ঠের স্বরে সঙ্গে সঙ্গে কথাগুলো বলল। রূপকথার বক্তব্য শুনে শিশির প্রায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে ভুরু কুঁচকে বইয়ের দিকে তাকালো। বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি শব্দের গাড়ির মধ্যে দুটো প্রাণ একে অপরের দিকে পরম ভালোবাসায় তাকিয়ে থাকার শ্রেষ্ঠ মুহূর্ত তৈরি হয়েছিল। কিন্তু রূপকথার মেজাজে সব মুহূর্তেই পানি ঢেলে গেল। শিশির সরে এসে নিজের সিটে সোজা হয়ে বসলো। বর তার বউকে ভালোবেসে বেবি, সোনা, জান বলে ডাকে রূপকথা। সব বররা বলে, তাই বলে কি আপনার বলতে হবে নাকি? আর যদি বলেনও, তাহলে বেবি বাদে বলবেন। বেবি বলবেন না। রূপকথা মুখ ফুলিয়ে শিশিরের দিকে তাকিয়ে বলল, কেন বেবি বললে সমস্যা কি? শিশির অনেক আগ্রহ নিয়ে প্রশ্নটা করলো। তবে রূপকথার মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো আগ্রহ দেখা গেল না। তবুও সে বলল, বেবি বলে নিজেকে ছোট মনে হয়। রূপকথা ঠোঁট উল্টে উত্তরটা দিল। শিশির তার মুখের দিকে চেয়ে ফিক করে হেসে ফেলল। নিজেকে সংযত করে রূপকথার দিকে তাকিয়ে গম্ভীর চাহনি এনে বলে, তোমার বয়স কত? রূপকথা মুখে ফুলে থাকা মুখটা স্বাভাবিক হয়ে উঠল। শিশিরের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আমতা আমতা করে বলে, 20 হয়েছে। শিশিরের দৃষ্টি শান্ত হয়ে আসলো। সে সামনের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার বয়স কত জানো? রূপকথা জানে না, সত্যিই সে জানে না। কখনো মনেও হয়নি শিশিরের বয়স জানতে হবে তার। প্রয়োজন কি? রূপকথা নীরবে মাথা নাড়ায়। শিশিরের মুখের চাহনিটা রূপকথার কাছে ঠিক লাগলো না। শিশির মুচকি হাসে। বিয়ার মিররটি রূপকথার দিকে ফিক করে রাখা ছিল। শিশির মিররের দিকে তাকিয়ে প্রবল অথচ সংযত কণ্ঠে স্বরে বলল, 34। রূপকথা যেন একটু অবাক হলো। তার চোখ দুটো
সেকেন্ডের জন্য স্থির হয়ে রইল। শিশিরের চোখে সেটা ধরা পড়েছে। সে মুচকি হেসে সরাসরি রূপকথার দিকে তাকায়। বাইরে তীব্র বৃষ্টি, গাড়িটা ভেতরটা যেন দম আটকে আসার মতো পরিবেশ। প্রথমে যদিও জানালাগুলো নামিয়ে দেওয়া যেত তাহলে বেশ ভালোই হতো। ঝিরিঝিরি শব্দ কানে আসতো, বৃষ্টির প্রেমময় সিটে গায়ে আসতো, তবে এখন তার কোনোটাই হবে না। অবাক হলে কি? অবাক হলে? শিশির আগের কণ্ঠের স্বর বজায় রেখেই জিজ্ঞেস করে প্রশ্নটি। রূপকথা ফের মাথা নাড়ায়। হালকা হয়েছি, স্বাভাবিক, এজ গ্যাপটা একটু বেশি। শিশিরের শব্দগুলো রূপকথার গায়ে এসে লাগলো। লোকটা কি তাকে ভুল বুঝলো? রূপকথার চোখ ছলছল করে উঠল। সে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি ভুল বুঝছেন, আমি ওই জন্য অবাক হইনি। শিশির সোজা হয়ে বসেছে। রূপকথার কথা শুনে সে আবারও হাসে, তাচ্ছিল্যের হাসি, যেন সে বুঝেছে রূপকথা তাকে সান্ত্বনা দিতে কথা বলছে। রূপকথা ঢোক গেলে সে কাপা হাতে সিট বেল্টটা খোলে। এইবার আর শিশির নয়, ঝুঁকে গেল রূপকথা। শিশিরের শার্টের কলার চেপে ধরে আলতো করে, তারপর টেনে আনে নিজের দিকে। আচমকা রূপকথার এমন পদক্ষেপে শিশির কিছু বুঝে উঠল না। হঠাৎ রূপকথার টানে শিশির নিজের ব্যালেন্স ধরে রাখতে পারল না। সে রূপকথার ওপরে এসে পড়ে, তবে সিট আর দরজার সাথে হাত ঠেকিয়ে নিজেকে সামলিয়ে নেয় শিশির। কি করছো রূপকথা? শিশির রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। রূপকথা উত্তর দিল না। সে শিশিরের চোখে চোখ রাখে, দুই হাত দিয়ে শিশিরের গলা জড়িয়ে ধরে। আপনি জানেন, আমার দাদাজান দাদিজানের থেকে 20 বছরের বড় ছিলেন, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতিই ছিল না। নরম শান্ত স্থির কণ্ঠে কথাগুলো বলে রূপকথা। শিশির তার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপকথার বাচন ভঙ্গি এখন বড়দের মতো লাগছে। স্পষ্টবাদী সে কি বলছে খুব ভালো করে ভেবে চিনতে বলছে। শিশির চাইলেও রূপকথাকে ইগনোর করতে পারবে না। একে অপরের জন্য ভালোবাসা থাকলে বয়সের কোনো গুরুত্বই নেই। আর আমি যতদূর জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। কি ভালোবাসেন না? রূপকথা ভুরু জোড়া নাচিয়ে প্রশ্নটা করলো। শিশির ঠোঁট কামড়ে ধরল। দুজনের চোখের দৃষ্টি সরছে না। এমন একটা বউ থাকলে কিভাবে ভালো না বেসে থাকতে পারি বলো? তাহলে বয়সের কথা আমাদের মাঝে আর আসবে না। আমাদের সম্পর্কটা যেমন আছে তেমনই সুন্দর। আপনি বড় হলে বুঝদার, এই জন্যই তো আমার মতো এমন একটা পাগলিকে আপনি হ্যান্ডেল করতে পারছেন। আর অন্য কেউ হলে কবেই রাস্তায় ছেড়ে দিল। বলেই শিশিরের কপালের সঙ্গে নিজের কপাল লাগলো রূপকথার। শিশির নীরব হাসি হেসে রূপকথাকে জড়িয়ে ধরল। বুঝদার হয়ে তোমাকে ভালোবাসার জন্য আমাকে কি উপহার দিবে? আপনি যেটা চাইবেন আমি সেটাই দিব। রূপকথার চোখের পলক পিটপিট করতে করতে বলল। শিশির মুচকি হাসলো। রূপকথার গাল তার বাম হাতের তর্জনী দিয়ে ছুঁয়ে দিয়ে বলল, ভেবে বলছো তো? রূপকথা বুঝতে পারছে শিশির কেসের ইঙ্গিত করছে, আর সে ঠোঁট কামড়ে মাথা নাড়ালো। হুম, সে ভেবেই বলছে। তাহলে বাড়ি যাই, সেখানে যেই না হয় আমি আমার উপহারটা নিব। ঠিক আছে। রূপকথার সম্মতি পেতেই শিশির রূপকথাকে জড়িয়ে তার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। দুজন দুজনের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। এক পর্যায়ে দুজন গাঢ় চুম্বনে ডুবে গেল। বাইরে মুষলধারে বৃষ্টি, ঘরের ভেতর দুটো প্রাণ একে অপরের মধ্যে তলিয়ে গেছে। ভালোবাসার অদ্ভুত আদরে উত্তাল হচ্ছে মন, আঁকড়ে ধরে আছে একে অপরের শরীর। শিশির রূপকথার ঘাড়ের চুলগুলো সরিয়ে দিয়ে তাতে আলতো করে চুমু খেলো। ঘরে আলো বলতে শুধু মোমবাতির এক টুকরো রশ্মি। রূপকথা আর শিশিরের শরীরে কাপড়ের একটি সুতাও নেই। রূপকথা নিজেকে চাদরের তলে লুকিয়ে রেখেছে। শিশির তাকে অনবরত ভালোবাসার উষ্ণতম ঠোঁটের আদরে ভাসিয়ে দিচ্ছে। সঙ্গে চলছে তার হাত উন্মাদের মতো। রূপকথার শরীরটাকে কবজা করে রাখছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। শিশির এক পর্যায়ে রূপকথার গলার একদম সামনের অংশে মুখ ডুবিয়ে দিল। হঠাৎ রূপকথা শিশিরের চুল ধরে তার নাম নিয়ে
চিৎকার করে উঠল। শিশির রূপকথার দিকে তাকাতেই রূপকথা পুরো লাল হয়ে গেল। সে মুখ ঘুরিয়ে নিল। শিশির সেই দৃশ্য দেখে বাঁকা হেসে রূপকথার মুখের উপরে এসে পড়া চুলগুলো সযত্নে কানের কাছে গুজে দিয়ে বলল, ব্যথা লাগছে সোনা? না, খুব ভালো লেগেছে। যত্তসব। অমন ভাবে কামড়ালে ব্যথা পাবো না বুঝি? অমন ভাবে কেউ কামড়ায়? রূপকথার শিশিরের দিকে না তাকিয়ে বলো কথাগুলো। শিশির রূপকথার গলায় থাকা লকেট নিয়ে বাচ্চাদের মতো করে নাড়াচাড়া করছে। রূপকথার কথা শুনে শিশির হাসিক্কি স্বরে বলে, এটা কামড় নয় সোনা, তুমি যে একান্তই আমার, এটা তার চিহ্ন। চুপ করবেন? এখন আমি বাইরে যাব কিভাবে? মা দেখলে কি ভাববে? রূপকথার কান্না মিশ্রিত স্বরে বলল। শিশির রূপকথার বুকের ওপর মাথা রেখে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, কিছু বলতে হবে না, সবাই এমনি বুঝে যাবে। রূপকথা শিশিরের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। সে জানালার বাইরে চেয়ে আছে। খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে আসছে। তাতে পুরো ঘর শীতল হয়ে উঠেছে। বাইরে অঝরে বৃষ্টি। আজকের পরিবেশটাই যেন শিশির আর রূপকথার ভালোবাসার সাক্ষী হয়ে রইল। রূপকথা ক্লান্ত হয়ে পড়েছে। সে শিশিরের ওপর তার শরীরের সব ভার ছেড়ে দিল। শিশির তাকে দুই বাহুতে জড়িয়ে নিল। রূপকথাকে জড়িয়ে ধরতেই রূপকথার চোখ বুজে আসলো। সে শিশিরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। শিশির একাধারে চেয়ে রইল চাতক পাখির ন্যায় তার রূপকথার দিকে। এ যেন সত্যি এক রূপকথার জগৎ। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনের তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। রূপকথা ঝাপসা দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করলো। ঘরে গান বাজছে, তাতেই রূপকথার ঘুম ভেঙে গিয়েছে। সে ধীরে ধীরে উঠে বসলো, খাটের সাথে আধশোয়া হয়ে বসে। সামনে তাকাতেই দেখলো শিশির একটি নেভি ব্লু কালারের শার্ট পরে সোফায় বসে আছে। সোফার সঙ্গে হাত ঠেকিয়ে তাতে মাথা রেখে চিন্তিত ভঙ্গিতে বসে আছে। দৃষ্টি রূপকথার দিকে। শিশিরের দৃষ্টিতে দুষ্টুমি খেলা করছে। রূপকথা লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে নিল। জানালা দিয়ে সকালের মিষ্টি রোদ ভেতরে প্রবেশ করছে। গত রাতে একচেটিয়া বৃষ্টি হওয়ায় আজ সকাল থেকেই যেন পরিবেশটা শীতল হয়ে উঠেছে। রূপকথা জানালার দিক থেকে চোখ সরিয়ে পাশে রেখে দেওয়া তার ফোনটি হাতে তুলে নিল। স্ক্রিনে 7:56 বাজছে। আর আজ ভার্সিটিতে সে যাবে না, তাই সময় দেখে তারও অত তাড়া বাঁধল না। রূপকথা ফোনটি পাশে রাখতেই ঘরে বাজতে থাকা গান অফ হয়ে গেল। রূপকথার সামনে তাকালো। শিশির এগিয়ে আসছে তার দিকে। রূপকথা গুটিয়ে নিল নিজেকে। শিশির রূপকথার সামনে বসলো, হাসিক্কি স্বরে তার দিকে চেয়ে বলল, আমার শার্টটাই তো তোমাকে অনেক সুন্দর মানিয়েছে। রূপকথার শরীরে শিশিরের কালো রঙের শার্টটা জড়িয়ে আছে। রূপকথা শিশিরের দিকে তাকিয়ে লাজুক ভঙ্গিতে বলল, সকাল সকাল ব্যঙ্গ শুরু করলেন? আর ভালো লাগে না। যা বাবা, আমি আবার কি ব্যঙ্গ করলাম শুনি? যা সত্যি শুধু তাই তো বলেছি। সত্যি। মেয়ে মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। শিশির কথাটা বলে বড় করে দীর্ঘশ্বাস ছাড়ল। রূপকথা শিশিরের দিকে তাকিয়েছিল। তার কথা শুনে রূপকথার চোখগুলো ছোট ছোট করে বলেছে আপনাকে, পুরুষ মানুষদের হাতে রাখার থেকে বেশি বড় কাজ এই পৃথিবীতে দুটো আর হয় না মিস্টার আহসান। কথাটা শেষ করতেই রূপকথা মুখ বাঁকিয়ে ফিরিয়ে নিল। শিশির অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এমন ভান ধরে রূপকথার দিকে ঝুঁকে এলো। মোটেও না বউ, পুরুষ মানুষদের হাতে রাখা সহজ, শুধু উপায় জানতে হবে, তাই বুঝি? তাহলে বলুন কি উপায়? পুরুষ মানুষদের পেট ভালো ভালো খাবার দিয়ে ভরিয়ে রাখতে হবে, তাহলেই সে হাতে থাকবে। রূপকথা ভুরু কুঁচকিয়ে উঁচু করে তাকিয়ে রইল অবিশ্বাসের চোখে। শিশির রূপকথার দুই গাল ধরে টেনে দিল, তারপর বলল, বিশ্বাস না হলে তুমি তোমার স্পেশাল মিষ্টি কফি তৈরি করে আমাকে খাইয়ে দেখতে পারো। 1 মিনিটে বিশ্বাস হয়ে যাবে। বলে অট্টহাসিতে ফেটে পড়ল শিশির।
রূপকথা পিছন থেকে বালিশ টেনে ছুঁড়ে মারল শিশিরের দিকে। শিশিরের মুখের উপর বালিশ পড়ল, সে সঙ্গে সঙ্গে সরিয়ে রূপকথার দিকে তাকিয়ে আবারও হাসতে শুরু করল। রূপকথা বিরক্ত মুখে তীক্ষ্ণ স্বরে বলল, বজ্জাত লোক একটা, মুখে কোনো রকমের লাগাম নেই, সরুন, বলে উঠে দাঁড়াল। শিশির তার হাতের তালুর উপর ভর দিয়ে আধশোয়া হয়ে রূপকথার দিকে তাকিয়ে রইল। রূপকথা রাগে গটগট করে হেঁটে গেল আলমারির দিকে। সেখানে থেকে নিজের জন্য শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে গেল। শিশিরের মুখে তখনও হাসির রেশ লেগে রয়েছে। শিশির সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে অফিসের জন্য। আজ সানজিদ এসেছে শিশিরের গাড়ি নিয়ে। সেও শিশিরের সঙ্গে ব্রেকফাস্ট করেছে। আজ সকাল থেকে শিশির সানজিদের মধ্যে অন্যরকম কিছু লক্ষ্য করছে। সে মনোযোগ দিয়ে সানজিদের দিকে তাকিয়ে আছে। সচরাচর সানজিদ গাড়ি নিজ থেকে ড্রাইভ করে না, তবে যেদিন সেদিন শিশির আর পিছনে বসে না, সে পাশের সিটেই বসে। আজও তার ব্যতিক্রম নয়। পর্যবেক্ষণের এক পর্যায়ে শিশির ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, সানজিদ, তোর কি হয়েছে? সানজিদ গাড়ি চালাচ্ছে বলে শিশিরের দিকে তাকাল না। গাড়ি চালানোর সময় সে খুবই সতর্ক থাকে। শিশিরের প্রশ্ন শুনে সে সামনের দিকে চেয়ে থেকে বলে, কোথায় স্যার? কিছু হয়নি তো? মিথ্যা তুই বলতে পারিস না সানজিদ। সত্যি করে বল, কি হয়েছে? শিশির প্রশ্ন করল। স্যার, আসলে। সানজিদ আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিল, তবে মাঝে পথেই থেমে গেল। কি? বল। এবার কিন্তু মেজাজ গরম হচ্ছে আমার। শিশিরের গলা তীক্ষ্ণ হয়ে গেল। সানজিদ ঢোক গিলে বলল, স্যার, আম্মু আমার জন্য মেয়ে দেখেছে। মেয়ে ঢাকার। তোর সমস্যা কি? সেটা তো ভালো নিউজ, ইউ শুড বি হ্যাপি। স্যার, আই অলসো ওয়ান্ট টু হ্যাপি, বাট। সানজিদ থেমে গেল। সে যেন আর বলতে পারছে না। শিশির সানজিদের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, কিন্তু কি? স্যার, মেয়ে আমার টাইপের না। শেষমেশ গলায় প্রবল চাপ প্রয়োগ করে সানজিদ কথাটা বলেই ফেলল। ওহ, তাই বল। তার তোর কেমন মেয়ে পছন্দ? শিশির প্রশ্নটা করতেই যেন একগাল হাসি উকি মারল সানজিদের ঠোঁটে। সে দাঁত বের করে হেসে বলল, স্যার, ভাবির মতো হলে মন্দ হয় না। শাট আপ রাস্কেল। সানজিদের কথা শেষ হতে না হতে শিশির তীব্র স্বরে বলে উঠল, তোর ভাবি এই পৃথিবীতে একটা পিসি আছে, এবং সেটা শুধু আমার। খবরদার, তোর ভাবির মতো বউ চাওয়ার কথা কল্পনাতেও যেন না আসে। সানজিদ অলরেডি গাড়ি সাইডে পার্ক করে শিশিরের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। শিশিরের পসেসিভনেস দেখে সে তো প্রায় অবাক। শিশিরের কথা মতো সে মাথা নাড়ায় আর মনে মনে ভাবে, বাহ রে পুরুষ মানুষ। দুদিন আগ পর্যন্ত তাকে বউ হিসেবে মানতে ছিল নারাজ, আজ তারই জন্য করছে লড়াই। হে খোদা, মানুষের আর কত রং দেখাবে, স্পেশালি এই লোকটার। স্যার তো গিরগিটির থেকে বেশি রং পাল্টায়। সানজিদ শিশিরের দিকে তাকালো, তারপর ভীত সন্ত্রস্ত স্বরে বলল, স্যার, আপনি বললে ভাবনা চিন্তায় ছেড়ে দিব। কোনো অসুবিধা নেই তবে। শিশির আর চোখে সানজিদের দিকে তাকায়, তারপর বলে, কথা বলতে বলতে থেমে যাওয়া একটা বদ অভ্যাস সানজিদ, যা বলার ঠিক করে বলে ফেল। আসলে একটা কাজে ভাবিকে প্রয়োজন। কথা শেষ করতে না করতে শিশির সানজিদের দিকে তাকাল, রাগ করে না কৌতূহলী হয়ে। সানজিদ দাঁত কেলিয়ে বলে, আসলে মেয়ে দেখতে যাব। মা এখানে থাকেন না, সাথে পরিবারের লোক তো লাগবে। আর একজন মেয়ে মানুষ তো লাগেই, তাই আপনি আর ভাবি চলেন আমার সঙ্গে। শিশির দীর্ঘ শ্বাস ছাড়ল। সানজিদের দিকে তাকিয়ে বলল, সেটা বললে হয়। দাঁড়া, বলে হাতের ফোনের দিকে চেয়ে কারে কল করে কানে লাগাল। অপর প্রান্ত থেকে কল রিসিভ হতেই শিশির বলল, হ্যালো রূপকথা। জি বলুন। আজকে একটু ফ্রি আছো বিকালে? আছি। কেন? মেয়ে দেখতে যাব। কি? আপনি আবার বিয়ে করবেন? বলে চেঁচিয়ে উঠল রূপকথা। শিশির রূপকথার কথা শুনে কিছুক্ষণের জন্য থ মেরে গেল। সে সানজিদ দিকে চাইল। সানজিদ তার দিকে হাঁকড়ি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। শিশির দীর্ঘ শ্বাস ছেড়ে রূপকথাকে বলল,
জি, আমি আবার বিয়ে করছি এবং মেয়ে আমার খুব পছন্দের। কথাটা কলের অপর প্রান্তে যেতেই কিছুক্ষণের নীরবতা লক্ষ্য করা গেল। অন্যদিকে সানজিদ একটু হলে মাথায় গুঁতো খেত। সে প্রায় চমকে লাফিয়ে উঠেছে। শিশির ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে হাসকি স্বরে বলে, হ্যালো রূপকথা, আছো? আজ কিন্তু মেয়ে দেখতে যাব, তুমি পছন্দ করে আনবে তোমার সতীনকে। মা! অপর প্রান্ত থেকে বিরাট জোরে কণ্ঠস্বর ভেসে আসল। শিশির নিজের কানের কাছ থেকে ফোনটাকে কিছুক্ষণের জন্য দূরে নিয়ে ধরল। শিশির ঠোঁট কামড়ে নিজের হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। আপনি আবার বিয়ে করবেন? বলে চেঁচিয়ে উঠল রূপকথা। শিশির রূপকথার কথা শুনে কিছুক্ষণের জন্য থ মেরে গেল। সে সানজিদ দিকে চাইল। সানজিদ তার দিকে হাঁকড়ি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। শিশির দীর্ঘ শ্বাস ছেড়ে রূপকথাকে বলল, জি, আমি আবার বিয়ে করছি এবং মেয়ে আমার খুব পছন্দের। কথাটা কলের অপর প্রান্তে যেতেই কিছুক্ষণের নীরবতা লক্ষ্য করা গেল। অন্যদিকে সানজিদ একটু হলে মাথায় গুঁতো খেত। সে প্রায় চমকে লাফিয়ে উঠেছে। শিশির ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে হাসকি স্বরে বলে, হ্যালো রূপকথা, আছো? আজ কিন্তু মেয়ে দেখতে যাব, তুমি পছন্দ করে আনবে তোমার সতীনকে। মা! অপর প্রান্ত থেকে বিরাট জোরে কণ্ঠস্বর ভেসে আসল। শিশির নিজের কানের কাছ থেকে ফোনটাকে কিছুক্ষণের জন্য দূরে নিয়ে ধরল। শিশির ঠোঁট কামড়ে নিজের হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। শিশির পুনরায় ফোনটি কানের কাছে ধরল। অপর প্রান্ত চুপ। শিশির ভ্রু কুঁচকে গলায় খাকারি দিয়ে বলল, রূপকথা, আছো নাকি অজ্ঞান হয়ে গেছ? কথাটি তীরের বেগে ছুটে লাগল রূপকথার গায়ে। শিশির তা খুব ভালো করে বুঝতে পারল। অপর প্রান্ত থেকে মুহূর্তেই কল কেটে শিশির সানজিদের দিকে তাকিয়ে কান থেকে ফোনটা নামিয়ে নিল। সানজিদ তার দিকে অসহায় মুখ করে চেয়ে আছে। শিশির লম্বা করে দুবার শ্বাস নিল। সানজিদকে সম্পূর্ণ ব্যাপার বুঝাতে হবে। শিশির সানজিদের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই তার ফোনটি আবার বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখল মাদার শারমিন বলে সেভ করা নাম্বারটি জ্বলজ্বল করছে। শিশির দীর্ঘ শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, হয়ে গেছে, কপালে দুঃখ আছে বলে কলটি রিসিভ করে সে কানে ঠেকাল। অপর প্রান্ত থেকে শারমিন আহসানের তীব্র কণ্ঠ শুকরে শিশিরের কাছে এসে ঢুকল। বাবু, এসব আমি কি শুনছি? তুই নাকি বিয়ে করছিস? জি আম্মু, আমি বিয়ে করছি। তোমার ওই বৌমাটিকে আমার পছন্দ নহে, তাই তারই পছন্দে একটি মেয়ে ঠিক করে বিয়েটা সেরে ফেলব। সানজিদ আর নিতে পারছে না। গাড়ির মধ্যে চলছেটা কি? তার স্যারের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমন আজাইরা কেন বকছে? বিয়ের জন্য তো পাত্রী তার জন্য দেখতে যাবে, এর মধ্যে স্যারের বিয়ের কথা পাহাড়ের কোন চূড়া থেকে নেমে আসল। সে প্রায় হতাশ হয়ে গাড়ির স্টিয়ারিংয়ের মাথা ঠেকিয়ে দিল। এসব কি বলছিস শিশির? রূপকথা কিন্তু এবার অসুস্থ হয়ে পড়বে। সেই কখন কেঁদে চলছে। কাঁদছে কাঁদুক। যে মেয়ে নিজের বরের উপর বিশ্বাস করে না, তার সঙ্গে আমার আর কোনো সংসার করার ইচ্ছা নেই। শিশির ধীর স্থির কণ্ঠে কথাগুলো বলল। মানে? শারমিন আহসান অপর প্রান্ত থেকে জিজ্ঞেস করলেন। ওই গাধীকে বলো, মেয়ে আমি আমার জন্য দেখতে যাচ্ছি না, সানজিদের জন্য দেখতে যাচ্ছি। এবং সানজিদ চাই তার ভাবিও যেন যায়। শিশিরের কথা শেষ হতেই সানজিদ মাথা তুলে হাসি হাসি মুখে তাকায়। তার চোখ মুখের হতাশা বিলীন হয়ে গেছে। সে দাঁত কেলিয়ে তার স্যারের দিকে চেয়ে আছে। তার মানে তার স্যার এতক্ষণ ধরে মজা করছিলেন। এমন গম্ভীর মানুষের দ্বারা যে মজা মশকরা করা যায় তাই ভেবেই সানজিদের মাথায় একটা চক্কর দিয়ে উঠল। সে মনে মনে বিড়বিড় করতে থাকে, ইহাকেই কই বউয়ের জাদু। যে ভাল্লুক আগে মানুষের শরীরের ঘাম এক করে দিত সে আজ ঠাট্টা তামাশা করবে, তা ভাবতেই হাসতে ইচ্ছে করেছে। জিও ভাবি জিও। শিশির কলের অপর প্রান্ত থেকে বুঝতে পারল তার রূপকথাকে মজার বিষয়টা খুলে বলেছেন। শিশিরের মুখে একগাল হাসি। বউয়ের পিছনে লেগে এত সুখ আছে তা তো সে আগে জানত না। ভারী মজার বিষয় তো।
শিশির টের পেল রূপকথা অপর প্রান্ত থেকে ফুপাতে ফুপাতে ফোনের কাছে আসছে। শিশির প্রস্তুত হচ্ছে রূপকথার ভাঙা কণ্ঠ শোনার জন্য। আপনার কি আমার প্রতি হালকা মায়া দয়া নেই? এমন বাজে মজা কেউ করে? রূপকথা তখনও ফুপিয়ে চলছে। শিশির তার বাম হাতের আঙ্গুল দিয়ে চুলে হাত বুলাতে বুলাতে হাসকি স্বরে বলল, আমার বলার আগেই তো তুমি সব উল্টা পাল্টা ভেবে বসেছিলে। আমার দোষ কি? আমি তো একটু পিছনে লাগছিলাম। যেটাই বলুন না কেন, সব দোষ আপনার। রূপকথা তীক্ষ্ণ স্বরে বলল। শিশির মুখ টিপে হাসতে হাসতে বলল, ওকে সোনা, সব দোষ আমার। এখন আর কেঁদো না, আর বিকেলের জন্য প্রস্তুত থেকো, বেচারা সানজিদের জন্য বউ খুঁজতে যাব। আমি যাব না, উদাসীন কণ্ঠে রূপকথা বলল। শিশির সানজিদের দিকে তাকাল। সানজিদ সেই কখন থেকে তার দিকে চেয়ে আছে। কেন সোনা? সানজিদের একান্তই ইচ্ছে যে তুমি ওর জন্য মেয়ে দেখতে চলো। আমাকে তো জাস্ট নামে বলেছে, মূল অভিভাবক তো তুমিই। শিশির অনেক বিনয়ীভাবে বলল। কলের অপর প্রান্ত কিছুক্ষণ সব চুপচাপ। শিশির বুঝতে পারছে না রূপকথা কি জবাব দিবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর রূপকথা ছোট করে বলে, ঠিক আছে যাব। দ্যাট শ লাইক মাই গার্ল। ওকে ডার্লিং, বিকালে রেডি থেকো। আমি তোমাকে পিক করে নিব। ওকে। চিত্রা আর রোহান একটি কফি হাউজে বসে আছে কারো অপেক্ষায়। দুজনের মুখ থমথমে এবং ফ্যাকাশে। তারা যার যার জন্য অপেক্ষা করছে সে ৩ মাস পর দেশে ফিরেছে। তাদের বন্ধুমহলের একজন তিনি। চিত্রা আর রোহান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রোহান থেকে থেকে তার হাত ঘড়িতে চোখ বুলাচ্ছে। চিত্রা তার ফোনের স্ক্রিনের দিকে অপেক্ষা করছে। প্রায় ১ ঘন্টা হতে চলল। অবশ্য তারা অনেকটাই আগে এসে বসেছিল। তবে এখন তারা অধৈর্য হয়ে উঠছে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে কফি হাউজের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখা গেল চিত্রা আর রোহানের সেই কাঙ্ক্ষিত পুরুষটি। পরনে তার জিন্স, ব্রাউন কালারের টি শার্ট এবং তার উপরে রয়েছে কালো রঙের জ্যাকেট। চোখে কালো রঙের সানগ্লাস। পুরুষটি এগিয়ে আসলো চিত্রাদের টেবিলের দিকে। চিত্রা আর রোহান দুজনেই উঠে দাঁড়াল। এতক্ষণ জমে থাকা চিন্তার কালো মেঘ দুজনের মুখ থেকে বাষ্পীভূত হয়ে গেছে। রোহান এগিয়ে গেল পুরুষটির দিকে। পুরুষটির নাম সাদাফ আহমেদ। সুদর্শন পুরুষ বললে ভুল হবে না তাকে। ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন ছেলে সে। নিজ যোগ্যতায় বাংলাদেশের সবচেয়ে বড় ভার্সিটিতে চান্স পেলেও পরবর্তীতে বাবা মায়ের জোরাজুরিতে তাকে পড়াশোনা করতে পারি জমাতে হয় বিলেতে। আজ ফিরছে সামার ভেকেশনের ছুটিতে। লম্বা ছুটির সব কয়টি দিন সে তার প্রিয় লোকগুলোকে দিতে চাই। এর মধ্যে তার বন্ধুমহলের বন্ধুবান্ধবরাও পড়ে। রোহানের সাথে কুশল বিনিময় করেই সে চিত্রার দিকে অগ্রসর হল। তার চোখ একদিক সেদিকে ছুটছে। কাউকে খুঁজছে সে। কাকে খুঁজছে সেটা রোহান আর চিত্রা খুব ভালো করে বুঝছে। রূপকথা খুঁজে রয়েছে সাদাফ। রূপকথা আসেনি। দুজনের মুখ আবার কালো হয়ে উঠল। সাদাফ মুখের চাহনি এতটাই আনন্দিত হয়ে রয়েছে যে তারা সত্যি কথাটা বলতেই সাহস করে উঠতে পারছে না। সাদাফ রূপকথা ভীষণ ভালোবাসে। এ কথা চিত্রা আর রোহান জানে সেই ভার্সিটির প্রথম দিন থেকে, কিন্তু সাদাফ কখনো বলে উঠতে পারেনি। তাকে বলতে বললে সে বলতো, এখনো তো ঢের সময় বাকি আছে। অন্য কোনো সময় প্রপোজ করব। সেই অন্য কোনো সময় এই বারই হওয়ার কথা ছিল। সাদাফ বিলেত থেকে আসার ১ সপ্তাহ আগে রোহান আর চিত্রাকে জানিয়ে দিয়েছিল যে সে এইবার ছুটিতে দেশে আসলে তার স্বপ্নের প্রিয়সী, প্রিয়তমা রূপকথাকে তার মনের সুপ্ত বাসনাটি বলবে। তার দীর্ঘ বিশ্বাস রূপকথা তাকে না বলবে না। এমন বিশ্বাস চিত্রা আর রোহানেরও ছিল, কিন্তু সেই কল্পনা আজ শুধুই কল্পনা হয়ে রয়ে যাবে। সাদাফের স্বপ্নের প্রিয়তমা যে অন্য কারোর সঙ্গে সুখের ঘর বেঁধেছে, তাকে কি আর ফিরানো সম্ভব? আর সাদাফ প্রশ্নটি করে একদৃষ্টে চেয়ে আছে চিত্রার দিকে। চিত্রার মুখ ফ্যাকাশে। তার গলা দিয়ে কোনো কথা বেরোতে চাচ্ছে না। চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। সাদাফ চিত্রা আর রোহানের দিকে তাকিয়ে উৎসাহিত কণ্ঠে আবার জিজ্ঞেস করে,
রূপকথা জানে তো আমি এসেছি? রোহান এগিয়ে গেল সাদাফের। রোহানের চাহনিতে চিত্রার মতো হয়ে রয়েছে। সে সাদাফের কাঁধে হাত রেখে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রূপকথার বিয়ে হয়ে গেছে। সাদাফের কোনো ভাবান্তর হল না, উল্টে সে রোহানের দিকে চেয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। দুজনে সাদাফের দিকে অবাক বিস্মৃত দৃষ্টিতে চেয়ে আছে। হাসছে কেন সাদাফ? সাদাফ হাসি থামানোর চেষ্টা করে রোহানকে বলল, এটা এপ্রিল মাসের 1 তারিখ নয় রোহান, আমাকে বোকা বানাতে আসিস না, বলে আবার হাসতে শুরু করল। রোহান চিত্রার দিকে চাইল। সাদাফ তাদের কথায় বিশ্বাস করছে না। সে ভাবছে তারা মজা করছে, কিন্তু যখন সত্যটা সত্যিই চোখের সামনে এসে হাজির হবে তখন বেচারার কি হবে? এই ভেবেই তো আটকে উঠছে দুজনে, কিন্তু তাই বলে সত্যকে কি লুকানো সম্ভব নয়। রোহান সাদাফের চোখে চোখ রেখে যথাসম্ভব গম্ভীর কণ্ঠে বলল, সাদাফ, আই অ্যাম ড্যাম সিরিয়াস। রূপকথার বিয়ে হয়ে গেছে, আমি মজা করছি না। বিশ্বাস না হলে রূপকথাকে তুই নিজে কল করে জিজ্ঞেস করতে পারিস। সাদাফ থমকে গেল। তার ঠোঁটের কোণের হাসি নিমিষেই মিলিয়ে গেল। মুখের উজ্জ্বল আভা বিলুপ্ত প্রায়। সে স্থির দৃষ্টিতে চেয়ে রইল রোহানের দিকে। রোহানের কণ্ঠে কিছু ছিল যা সাদাফ চাইলেও অগ্রাহ্য করতে পারল না। চিত্রা এগিয়ে আসলো সাদাফের কাছে। নিজের ফোন থেকে রূপকথার পাঠানো কিছু বিয়ের ছবি সাদাফের সামনে তুলে ধরল। সাদাফ অপলক দৃষ্টিতে চেয়েছিল। কিছুক্ষণ সব চুপচাপ থাকল। কারো মুখে কোনো কথা নেই। সাদাফ বসে আছে চেহারা। তার চেয়ে দেখলেই বোঝা যায় সে ভীষণ বিধ্বস্ত হয়ে গেছে ভিতর থেকে। রোহান, চিত্রাকেও তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পারছে না। চিত্রা আর রোহান সাদাফকে একটু ধাতস্থ হওয়ার সময় দিচ্ছে। রূপকথা সুখে আছে তো? হঠাৎ একটা নেতিয়ে পড়া কণ্ঠে প্রশ্ন করল সাদাফ। চিত্রা রোহান একে অপরের দিকে চাইল। রোহান একটি দীর্ঘ শ্বাস ছেড়ে সাদাফের কাঁধে হাত রেখে বলে, হ্যাঁ, দুলাভাই অনেক কেয়ারিং। বাহ, তাহলে আমার রূপকথা সুখে আছে, এর থেকে বড় প্রাপ্য আমার কি হতে পারে একজন প্রেমিক হয়ে। বিকাল বেলা। রূপকথা রেডি হয়ে নিয়েছে। একটু পরই তো শিশির আর সানজিদ আসবে তাকে নিয়ে যেতে। রূপকথা আজ গাঢ় সবুজ কালারের জামদানি শাড়ি পরেছে। হাতে সবুজ রঙের কাচের চুড়ি এবং অনামিকা আঙ্গুলে শিশিরের দেওয়া গোত্রাতের উপহার, ডায়মন্ড রিং। রূপকথার আঙ্গুলে হালকা ঢিলা, তাই সে সতর্ক হয়ে রয়েছে প্রত্যেকটা মুহূর্তে। বারংবার সেদিকে চোখ বুলাচ্ছে আর মৃদু হাসছে। তার স্বামীর দেওয়া প্রথম উপহার, ভালোবাসার উপহার। অবশ্য রূপকথার জীবনে এটিকে হয়তো প্রথম উপহার বলা যায়। আজ পর্যন্ত বাবার বাড়ির থেকে তো কিছু পায়নি, শুধু অবহেলা বাদে। বাইরে তীব্র স্বরে হর্ন বাজল 3 বার। রূপকথা তার হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। শারমিন আহসান বিশ্রাম নিচ্ছেন, তিনি আগের থেকেই জানতেন, তাই রূপকথা আর বিরক্ত করল না তার শাশুড়িকে। রূপকথা বাড়ির থেকে বেরিয়ে আসতেই দেখল শিশির গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি রূপকথার দিকে। আজকের আবহাওয়া গতকালের তুলনায় ভালোই আছে। ভালো রোদ হওয়ায় একদিনের মধ্যেই জল শুকিয়ে গেছে। শুকিয়ে উঠেছে আশেপাশের ভূমি। তবে বাতাসে একটি মিষ্টি বাতাস ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির পর দিন হয়তো এমনই সুন্দর হয়। রূপকথা এগিয়ে গেল গাড়ির দিকে। খুবই সাবধানে। সে তার বাম হাত দিয়ে শাড়ির কুচি ধরেছে এবং ডান হাত দিয়ে আঁচল। শাড়ি পরে হাঁটার অভ্যাস এখনো ভালোমতো গড়ে উঠতে পারেনি, তবে আগের থেকে একটু উন্নত হয়েছে। এর সঙ্গে সে আরও সাবধান রিংয়ের জন্য। মনে মনে ভয় হয় তার যদি পড়ে যায়। শিশির সোজা হয়ে দাঁড়াল। তার হৃদযন্ত্রটা যেন মুহূর্তেই দ্রুত হয়ে উঠল। তার সহধর্মিনীর দিক থেকে চোখ সরাতে পারছে না। কি অপূর্ব সুন্দর লাগছে তার প্রিয়তমাকে। খোলা চুলগুলো বাতাসে উড়ছে। চোখে গাঢ় করে কাজল পড়েছে। ওষ্ঠধরে লাগিয়েছে গাঢ় করে মেরুন কালারের লিপস্টিক। আজ নাকে পড়েছে তার মায়ের নাকফুলটা। ছোটবেলা থেকে সে নাকফুলটাকে মায়ের নাকে শোভা পেতে দেখেছে, তার দাদি তার মাকে দিয়েছিল।
হঠাৎ বাবার মৃত্যুর পর মা আর কখন এই নাকফুল পরেনি। শিশির জিজ্ঞেস করলে বলতো, আমার আর বয়স নেই এই নাকফুল পরার, তোর বউ আসুক, সে পরবে। এই কথাটা বললেও তার মা কখনো নাকফুলটা তার প্রথম স্ত্রীকে দেয়নি। তখন ব্যাপারটা নিয়ে ভাবেনি শিশির, কিন্তু এখন বুঝে তার কখনোই তার প্রথম স্ত্রীকে পছন্দ করতেন না, তাই এই নাকফুল তার প্রথম স্ত্রীর কাছে যায়নি। অবশ্য না যেয়ে ভালোই করেছে। নাকফুলটার উপর শুধু রূপকথারই অধিকার আছে। রূপকথা শিশিরের সামনাসামনি এসে দাঁড়াল। একদম কাছে দাঁড়াতেই শিশির অন্যমনস্ক স্বরে বলে উঠল, অপূর্ব সুন্দর লাগছে তোমাকে। শিশির প্রশংসায় পঞ্চমুখ। রূপকথা লাজুক হাসে। তার স্বামীর জন্য তার প্রশংসা করা যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হচ্ছে। রূপকথা তা বেশ এনজয়ও করে। কারো বরকে তো কখনো এত সুন্দর করে নিজের বউয়ের প্রশংসা করতে শুনেনি সে। তার স্বামী করে, মন্দ কি তাতে? রূপকথা আশেপাশে চেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে শিশিরের দিকে তাকাল। সানজিদ ভাইয়া আসেনি? না, তাকে একদম কোণের বাড়িতেই দেখা যাবে, বলে গাড়ির দরজা খুলে দাঁড়াল। রূপকথা শিশিরের দিকে তাকিয়ে মৃদু লাজুক স্বভাবে হেসে ভিতরে উঠে বসল। শিশির রূপকথার দিকে ঝুঁকে হাসকি স্বরে বলে, ইউ আর লুকিং রিয়েলি প্রিটি অ্যান্ড হট বেবি। আই অ্যাম ফিলিং রিয়েলি নিডি। বলে রূপকথার নরম তুলতুলে গালের দিকে অগ্রসর হল। গালে গাঢ় চুম্বন করে দরজা লাগিয়ে দিল। রূপকথা কাঠ হয়ে গেল। লোকটার কোনো লাজ লজ্জা নেই। বাড়ির বাইরে যখন তখন শুরু হয়ে যায়। আশপাশটা কখনো দেখে না। রূপকথা লজ্জায় পুরো লাল হয়ে উঠল। সে শাড়ির আঁচল চেপে ধরে রিংয়ের দিকে একদৃষ্টে চেয়ে রইল। শিশির পাশে এসে বসতেই কিছুক্ষণের মধ্যে গাড়ি স্টার্ট হল। গন্তব্য সানজিদের এখনো না হওয়া হবু বউয়ের মা বাবার বাড়ি, চৌধুরী বাড়ি। আশরাফ চৌধুরী ঝুল বারান্দায় তার রকিং চেয়ারে বসে আছেন, চোখ বুজা। গতরাতে ঘুম হয়নি এক বিন্দু তার। কালের ঘটনা চোখের সামনে ভাসছে। কালকের পর থেকেই আসান ইন্ডাস্ট্রির সঙ্গে সকল চুক্তি বাতিল হয়ে গেছে চৌধুরীদের। তার প্রতিফলন আজকের থেকেই পাওয়া শুরু করে দিয়েছে আশরাফ চৌধুরী। আসান ইন্ডাস্ট্রির সঙ্গে পার্টনারশিপ নষ্ট হতেই কোম্পানির অন্যান্য শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার সরিয়ে ফেলছেন বা বিক্রি করে দিচ্ছেন। একদিনের ব্যবধানে চোখের সামনে আশরাফ চৌধুরীর সাজানো এত বড় একটি কোম্পানি ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তার শরীর আর চলছে না, মাথা কাজ করতে চাচ্ছে না। সবকিছুর দোষ কাকে দিবে সে? সম্পূর্ণ ব্যাপারে আদৌ কেউ দোষী, নাকি সে নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় খলনায়ক? আশরাফ চৌধুরী ভাবতে পারছেন না। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। কেউ নেই এই মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো? হঠাৎই আশরাফ চৌধুরীর মনে পড়ে গেল 20 বছর আগের কিছু ঘটনা। রূপকথার মা নওরিন চৌধুরী। তিনি যখনই বুঝত তার স্বামীর মাথা ব্যথা করছে কিন্তু মুখে কিছু বলছে না, তখন তিনি চুপ করে এগিয়ে যেতেন স্বামীর কাছে। তখন আশরাফ চৌধুরী খাটে ব্যথায় চোখ বন্ধ করে পড়ে আছে। আচমকা নরম হাতের ছোঁয়ায় তিনি চমকে নওরিন চৌধুরীর দিকে তাকাতেন। মুখে শান্ত হাসি নিয়ে তিনি স্বামীর কপাল পরম যত্নে টিপে দিচ্ছে। আহা কি হারাম! আশরাফ চৌধুরী চোখ খুলে বসলেন। আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলেন। তার চোখে বিষণ্ণতা। মনটা আজ ভীষণ খারাপ হয়ে গেছে। তার মন ভীষণ করে চাচ্ছে তার প্রিয় নওরিনকে একটি বারের জন্য চোখে দেখতে। তখনই তার মনে পড়ে গেল রূপকথার কথা। মেয়েটাও যে হয়ে তার মায়ের একদম প্রতিরূপ। কখনো সঠিকভাবে পর্যবেক্ষণ না করলেও এখন বুঝতে পারে তার মেয়ের মাঝেই তিনি তার স্ত্রীকে খুঁজে পান। কিন্তু তাকে এখন চোখে দেখার সৌভাগ্যটা আর হবে না। ভাগ্য যেন আজ পরিহাস করছে তার। যখন মেয়েটি তাকে বাবা বলে ডাকতে চাইত তখন চোখ রাঙিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিত। আজ যখন মেয়ে তার থেকে অনেক দূরে চলে গেছে, অন্য কারোর রত্ন হয়ে উঠেছে, এখন যেয়ে তার মন কাঁদছে বাপ ডাকটা শোনার জন্য। এই যেন এক অভিশাপ। নওরিনের অভিশাপ, তার অংশকে যত্নে না রাখার, অবহেলায় বড় করার অভিশাপ, একটা মেয়ের মনের অভিশাপ। তাই তো রূপকথার চলে যাওয়ার পর থেকে তার ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। সব জায়গা থেকে সে হেরে যাচ্ছে। সবই ভবিতব্য। আশরাফ চৌধুরীর অজান্তেই চোখের কোণে দিয়ে এক ফোঁটা জল গাল বেয়ে আসল।
গাড়ি এসে থামল একটি দুতলা বাড়ির সামনে। এই বাড়ির মালিকের ছোট মেয়েকে দেখতে এসেছে সঞ্জিদের জন্য তারা। বাড়ির হাল দেখে বোঝা যায় বাড়ির মালিক খুবই কৃপণ। বিগত 10 বছর ধরে কোনো রেনোভেশন করেনি বললেই চলে। শিশির আর রূপকথা গাড়ি থেকে নামল। আসার পথে তারা মেয়ে দেখতে আসা পাত্রপক্ষ হিসেবে যাবতীয় সকল জিনিসপত্র কিনে এনেছে। তার মধ্যে মেয়ের জন্য শাড়ি, পরিবারের লোকজনদের জন্য কিছু উপহার আর মিষ্টি। এসবই রূপকথার কথা মতো কেনা হয়েছে। শপিং মলে যেয়ে শিশির চুপ করে শুধু রূপকথা যা কিনতে বলেছে সে শুধু তাই কিনেছে। রূপকথা তখনই বুঝতে পেরেছে শপিং করার বিষয়ে শিশির প্রচুর কাঁচা। শিশির আর রূপকথাকে দেখে এগিয়ে আসলো সঞ্জিদ। তাদের আশেপাশেই কোথায় দাঁড়িয়েছিল ওদের অপেক্ষায়। সঞ্জিদ ব্ল্যাক কালারের একটা শার্ট পরেছে, সাথে ফর্মাল প্যান্ট। তাকে দেখে মনে হচ্ছে অফিসে এসেছে। রূপকথা তাকে দেখে ভ্রু কুঁচকে বলল, ভাইয়া আপনি মেয়ে দেখতে এসেছেন, কোনো মিটিংয়ে না। এমন ফর্মাল ড্রেস আপ কেন করেছেন? রূপকথার এহেন প্রশ্নে সঞ্জিদ খানিকটা বিব্রত বোধ করল। সে নিজের দিকে একবার চেয়ে রূপকথার পানে তাকিয়ে আমতা আমতা করে বলল, আসলে মেয়ে দেখাও তো একটা মিটিং, তাই না ভাবি? মিটিং সাকসেসফুল হলে বউ পাবো, নয় অন্য জায়গায় আপনার মিটিং করতে হবে, তাই ফর্মাল ড্রেস আপ করে এসেছে যাতে আমাকে যোগ্য মনে করেন। সঞ্জিদ কথাগুলো বলে শিশিরের দিকে তাকাল। রূপকথাকে বুঝিয়ে দিলেও শিশিরকে বোঝানো সম্ভব নয়। শিশির জানে সঞ্জিদের এহেন ড্রেস আপ করার পিছনের কারণ। আসলে সঞ্জিদ জামা কাপড় কোনটা পরবে সেটা নিয়ে অনেক ঝামেলা তৈরি করে, তাই হয়তো যেটা হাতের কাছে পেয়েছে সেটাই পরে চলে এসেছে। সঞ্জিদকে দেখে বোঝাই যাচ্ছে সে অনেক নার্ভাস। তিনজনে সিঁড়ি দিয়ে উপরে আসল। নিচতলা ভাড়া দেওয়া থাকতে পারে। সেখানে দোকানপাট রয়েছে যা এখন বন্ধ। সঞ্জিদ কলিং বেল বাজাল। কিছুক্ষণের মধ্যেই একজন মহিলা এসে হাসি হাসি মুখে দরজা খুলে দিল। শিশিরদের দেখে তার হাসি চওড়া হয়ে চেঁচিয়ে বলল, ছেলে পক্ষ চলে এসেছে, আসুন আসুন বলে ভিতরে ডাকল। তিনজনে ভিতরে ঢুকতেই বুঝল তারা বাইরে যা ভেবেছিল সেটা আসলে সত্য নয়। বাড়ির বাইরের হাল যতটা করুণ, ভিতরে ততটাই সুন্দর, একদম পরিপাটি। এই জন্য বলে নেভার জাজ আ বুক বাই ইটস কভার। মহিলাটির দিকে রূপকথা আর সঞ্জিদ তাদের জন্য আনা উপহারগুলো এগিয়ে দিল। ভদ্র মহিলা সেগুলো নিয়ে রূপকথার দিকে তাকিয়ে বলল, এই সবের আবার কি দরকার ছিল? প্রথমবার মেয়ে দেখতে এসেছি, উপহার দরকার নেই বললে চলে। রূপকথা গুছিয়ে বলল। শিশির পাশে দাঁড়িয়ে তার দিকে চেয়ে রইল। সে যেন চিনতেই পারছে না তার রূপকথাকে। বাসর রাতে যে মেয়ে তাকে ভয় পেয়ে কান্নাকাটি করেছিল সে আজ বড়দের মতো করে কথা বলছে। এ যেন রূপকথার নতুন রূপ, বুঝদার, সামলিয়ে চলা, শান্তশিষ্ট নারী। হঠাৎ তার মায়ের একটা তার মনে পড়ে গেল। কোনো এক সাধারণ সকালে শিশির সোফায় বসে তার কফিতে চুমুক দিচ্ছে। তখন তার জীবনে রূপকথা নামে কোনো মেয়ের কোনো অস্তিত্ব ছিল না। কিচেনে তার মা শারমিন আহসান সোফিয়াকে কি একটা বিষয়ে বলছিলেন। নারীরা পরিবর্তনশীল। আজ তার হাত ধরে চলতে হবে, কাল সে তোমার হাত ধরে চলবে। আর এই পরিবর্তন বিয়ের পর নারীর ভিতর সবচেয়ে বেশি দেখা যাবে। এমনভাবে পরিবর্তন হবে কাছের মানুষরাই তাকে চিনতে পারবে না। তাহলে কথাগুলো পৃথিবীর সব নারীদের জন্য খাটে। তাহলে তার প্রথম স্ত্রীর জন্য কেন এমন হলো না? পুরো চিন্তা শিশিরের মাথায় আসতেই সে মাথা ঝাঁকিয়ে উঠল। রূপকথা তার দিকে তাকিয়ে বলল, কি হলো আপনার? কিছু না সোনা। রূপকথা আর কিছু জিজ্ঞাসা করল না। শিশির রূপকথা আর সঞ্জিদকে বসালো সোফায়। তাদের অপেক্ষা করতে বলে মহিলাটি কিচেনে চলে গেল। সাদাফ হাসছে। তার ঠোঁটে লেগে রয়েছে বিষণ্ণতার আনন্দ, হারিয়ে ফেলার সুখ। চিত্রা আর রোহান বেকুব বনে গেছে সাদাফের এমন প্রতিক্রিয়ায়। তারা একে অপরের দিকে বারবার চাওয়াচাহি করছে। সাদাফ ভিতর থেকে সুস্থ আছে তো? সাদাফ হয়তো চিত্রা আর রোহানের চোখের ভাষা পড়তে পারল। সে সোজা হয়ে বসে
চিত্রা আর রোহানের দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে বিষণ্ণ সুরে বলে, চিন্তা করি না, আমি সুস্থ আছি। যতদিন রূপকথা সুখে থাকবে তার সংসার নিয়ে আমি ততদিন সুস্থ থাকব। কি গাঢ় গলার স্বর! দুজনের শরীরের হিম শীতল শিহরণ বয়ে গেল। শিরদাঁড়া সোজা হয়ে গেল। অদ্ভুত ঠেকেছে সাদাফের গলার স্বর। রোহান আমতা আমতা করে জিজ্ঞেস করল, আর যেদিন ও অসুখী হবে সেদিন? রোহানের প্রশ্নে সাদাফ একদৃষ্টে চেয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে শান্ত শীতল কণ্ঠে ধীরে ধীরে বলল, সেদিন আমি আবার আসব, রূপকথার প্রেমিক পুরুষ হয়ে। রোহান আর চিত্রার হৃদয় ভারী হয়ে আসল। একতরফা ভালোবাসা তারা অনেক দেখেছে, কিন্তু কাউকে কখনো এতটা পাগল হতে দেখেনি। এমন চরিত্র তারা শুধু উপন্যাসের পাতায় পড়ে অভ্যস্ত। বাস্তবে চোখের সামনে বসে থাকা দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী এই পুরুষটিও তাদেরই একজন। দুজনের শরীরে কাটা দিতে লাগল। পরিবেশটা এতটাই ভারী হয়ে এসেছে যেন কেউ কোনো কথা বলতে পারছে না, সব নিশ্চুপ। চেয়ে রয়েছে সাদাফের দিকে। চিত্রা নিজের অজান্তেই মনে মনে দোয়া করল, হে খোদা, সামনের জন্মে এই পাগল প্রেমিক পুরুষকে তার রূপকথাকে দিও, এবং তখন যেন রূপকথাও তার এই পুরুষটির জন্য এতই পাগল থাকে। দিও খোদা। অনেকক্ষণ কেটে গেছে, কোনো সাড়া শব্দ নেই। অন্যদিকে সানজিদ নার্ভাস হওয়ার চক্করে ঘেমে একাকার হয়ে গেছে। ঘরে এসি চালানো সত্ত্বেও এমন অবস্থা হচ্ছে যা দেখে রূপকথা রীতিমতো ভয় পেয়ে উঠেছিল। তখন অবশ্য শিশির তাকে বুঝিয়ে বলে, চিন্তা করো না সোনা, সানজিদ নার্ভাসের জন্য এমনভাবে ঘামছে। এই বাড়ির থেকে বেরিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। প্রায় বেশ কিছুক্ষণ পর ভদ্রমহিলাটি কিচেন থেকে একটি ট্রেতে করে নাস্তা পানি এনে রাখল তিনজনের সামনে। তারপর হাসতে হাসতে চেঁচিয়ে উঠল, মুনকে নিয়ে আয় তো। এই মুনটা আবার কে? হয়তো মেয়ের নাম হতে পারে। নাম নিয়ে বেশি কিছু ভাবতে হলো না তিনজনের। ভদ্রমহিলার ডাকে কিছুক্ষণের মধ্যে ঘর থেকে বেরিয়ে আসলো একটি মেয়ে, তার সঙ্গে রয়েছে বেনারসি পরা একটি মেয়ে। এই হয়তো কনে। মেয়েটিকে সামনে এনে বসানো হলো। মেয়ে দেখতে ভারী মিষ্টি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কালো কেশ মাথা ভর্তি, চোখগুলো বড় বড়, এক কথায় দেখতে খুবই মায়াবী। রূপকথা মেয়েকে ভালোভাবে দেখে নিল। তারপর সানজিদের দিকে তাকিয়ে কি একটা জিজ্ঞেস করবে, তার আগেই থেমে গেল সানজিদকে দেখে। সানজিদের চোখ বড় বড় হয়ে গেছে, একদৃষ্টে তাকিয়ে আছে মুনের দিকে। রূপকথা আর শিশির একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। রূপকথার আর প্রশ্নটা করার দরকার পড়ল না। সে তার জবাব পেয়ে গেছে। মেয়ে তার ভীষণ পছন্দ হয়েছে, না হলে চমকানোর কথা ছিল। এরপর আর কি? রূপকথা আর শিশির সানজিদের বিষয়ে সব খুলে বলল। ভদ্র মহিলা আসলে মুনের মা, আর আরেকটি মেয়ে যে মুনকে নিয়ে এসেছিল সে তার বড় বোন মাইশা। মুনের বাবা 3 বছর হয়ে গত হয়েছেন, তাই সব কিছুই তাদের মা দেখেন। অনেকক্ষণ কথাবার্তার পর সানজিদ আর মুনকে একটি ঘরে আলাদা পাঠানো হলো কথা বলার জন্য। রূপকথার চোখ মুখ জল জল করছে। তাকে দেখে মনে হচ্ছে সবকিছুতে সে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে। শিশির রূপকথার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আবার বিয়ে করতে চাও? রূপকথা বিস্মিত হয়ে তাকালো স্বামীর পানে। চোখ জোড়া বড় হয়ে গেছে তার। শিশির সেই হতভম্ব চেহারা দেখে ঠোঁট কামড়ে হাসছে। তাদের দুজনের সামনে মুনের মা আর বোন বসে আছেন বলে রূপকথা কিছু করতেও পারছে না। সে শুধু সামনের দিকে চেয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, ফিসফিস হয়ে বলে, আবার মজা শুরু করলেন? মজা না, এবার সিরিয়াসলি। মুনের মতো তোমাকে লাজুক ভঙ্গিতে দেখতে ইচ্ছে করছে। তুমি লজ্জায় লাল হয়ে বসে থাকবে আর এদিকে আমার হৃদযন্ত্রটা উপর নিচে করবে। সেই মুহূর্তটা একটি বারের জন্য পেতে চাই। শেষের লাইনটি শিশির একদম বাচ্চাদের মতো করে বলল। রূপকথা হাসবে না চোখ পাকিয়ে তাকাবে বুঝতে পারল না। সে সামনের দিকে চেয়ে একই রকম গলা করে বলে, ভালো বুদ্ধি দিচ্ছি, একটি ঘুম দিবেন বাড়িতে যেয়ে, এবং ঘুমানোর আগে মনে মনে বলে রাখবেন,
আপনি আপনার বউকে প্রথম দেখতে যাচ্ছেন। দেখবেন সেই একই ফিল পাবেন। শিশির ভ্রু কুঁচকে তাকায় রূপকথার চেহারা এবং কথা শুনে। রূপকথা শিশিরের দিকে ফিরে লম্বা হাসে। শিশির হাসকি স্বরে বলে, রোমান্টিসিজম সহ্য হয় না তোমার দ্বারা, তাই তো? আপনি রোমান্টিসিজম দেখাচ্ছিলেন? এ মা, একটুও বোঝাই যায়নি বলে মুখ টিপে হাসে। ততক্ষণে শিশিরের মুখ বাংলার পাঁচের মতো হয়ে গেছে। দুজনে তখনের জন্য চুপ হয়ে গেল। কেউ কাউকে একটি কথাও বলল না। সানজিদ আর মুন অনেক ধরে ভিতরে কথা বলছে। আজই মনে হচ্ছে দুজন দুজনের সম্পর্কে নারী নক্ষত্র জেনেই ফিরবে। অপেক্ষার প্রহর গুণা শেষ করে অবশেষে সানজিদ আর মুন ফিরে এলো। দুজনের মুখই স্বাভাবিক। তাদের দেখে বোঝা যাবে না তাদের মনে কি চলছে। তবে সানজিদ আগের মতো আর ঘামছে না, তার মানে সে আর নার্ভাস না, সুতরাং গণিতের মতো সবকিছু যোগবিয়োগ করে রূপকথা একটি উত্তর পেয়ে গেল। দুজনই তাহলে বিয়ের জন্য তৈরি। রূপকথার যে কি আনন্দ লাগছিল সে তার মুখ দেখে যে কেউ অনায়াসে বলে দিতে পারবে। সানজিদ আর মুন বসল। সানজিদের শিশির আর রূপকথা, অন্যদিকে মুনের দিকে তার আর বোন অতি আগ্রহের চোখে তাকিয়ে আছে। সানজিদ সেদিকে একবার চেয়ে নিল। তার দৃষ্টি নিচে। দুজনের মাঝে কেউ কোনো কথা বলছে না। সব একদম চুপ হয়ে গেছে। রূপকথার অস্বস্তি বোধ হল, সেই নিজ থেকে বলে উঠল, ভাইয়া কিছু বলো। সব ঠিক আছে তো? সানজিদ মুনের দিকে তাকালো। তাকানোর সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শীতল হয়ে গেল, ঠোঁটেও ফুটল একটা সূক্ষ্ম হাসি। সানজিদ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আসলে আমি এই বিয়ে করতে পারবো না। সানজিদের একটি বাক্য পুরো হেলিয়ে দিল ওখানে উপস্থিত চারজনকে। সবার মুখের হাসি মিলিয়ে গেল। শিশির সানজিদের দিকে সন্দিহান চোখে তাকাল। সবার একটু ভাবান্তর হলেও মুনের যেন কোনো ভাবান্তর হল, সে যেন জানত এটাই হওয়ার। কিন্তু কেন বাবা? কোনো সমস্যা? মুনের মা করুণ দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করলেন। না না আন্টি, কোনো সমস্যা হয়নি, তবে সব মানুষ সবার মানুষের কপালে লেখা থাকে না, মুনও তেমনি একজন। তাই বিয়েটা আমি করতে পারবো না। সানজিদের কথা সুর শুনে মনে হচ্ছে সে সদ্য প্রেমে ছ্যাঁকা নামক বস্তুর সঙ্গে হাত মিলিয়ে গলাটলা জড়িয়ে এসেছে। একদম দেবদাস। সবাই এক প্রকার থতমত খেয়ে গেছে। কারো মুখ দিয়ে কোনো কথা আসছে না। শিশির কি বুঝল, সে সানজিদের কাঁধে হাত রাখল। সানজিদ সেই দিকে চেয়ে বিষণ্ণ পাখির মতো হাসল। রূপকথা নিজেকে ধাতস্থ করে নিল, তারপর সানজিদের দিকে বিন্ত স্বরে জিজ্ঞেস করে, ভাইয়া হঠাৎ হলো কি? তুমি তো ভাবি আমি আপনাকে সব বলবো, কিন্তু এখন নয়। রূপকথার কথা শেষ হওয়ার আগেই সানজিদ কথার পিঠে কথা বলে উঠল। তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। শিশির ও রূপকথাও দাঁড়িয়েছে। কেমন যেন পরিবেশটা হয়ে গেল। কতটা অস্বস্তি পরিবেশ বা পরিস্থিতি সেটা বলে বুঝানোর মতো নয়। আমরা তাহলে আজ আসি বলে আর এক মুহূর্তের জন্য দাঁড়াল না ওখানে। বেরিয়ে গেল সানজিদ। রূপকথা আর শিশিরও কথা বাড়াল না, তারাও নিরুপায় হয়ে বিদায় নিল। আসার সময় অবশ্য রূপকথা একটা জিনিস লক্ষ্য করল, মুখ পাথরের মতো বসে থাকলেও তাদের চলে আসার মুহূর্তে মুনের ডান চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দোতলার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তিনজন। সানজিদ নিচে এসে কোথা থেকে যেন একটা সিগারেট কিনে নিয়েছে, সেটাই জ্বালিয়ে তাতে টান দিচ্ছে। রূপকথা আর শিশির কোনো প্রশ্ন করছে না। প্রশ্ন করলেও যে তার ঠিক ঠাক উত্তর পাওয়া যাবে বলে তো মনে হয় না। সানজিদের মুখ লাল হয়ে উঠেছে। রূপকথার যেন একটু আতঙ্ক লাগছিল এই সানজিদকে দেখে। এত হাসি খুশি, ভালো বলতে পারা একটি ছেলের যে এমন রূপও আছে সেটা জানত না। সানজিদের শিরা উপশিরা একদম স্পষ্ট। শিশির আর রূপকথা একে অপরের দিকে চাইল। কি হলো ব্যাপারটা? জানি না, তবে মনে হয় না সানজিদ এখন কিছু বলবে। শিশির বলল, আমারও তাই মনে হয়। আপনি একটা কাজ করুন, ভাইয়াকে নিয়ে অন্য কোথাও নিয়ে যান এবং জিজ্ঞেস করুন। তাহলে হয়তো বলতে পারে।
আমারও তাই মনে হচ্ছে। একটা কাজ করি, তোমাকে আমি ড্রপ করে দিয়ে আসছি, তারপর। শিশির তার কথা শেষ করতে পারব না, তার আগেই রূপকথা বলে উঠল, তার কোনো দরকার নেই, আমি রিকশা নিয়ে চলে যেতে পারব। আপনি ভাইয়ার সাথে থাকুন। আমার একটা মাত্র ভাই বলে কথা, তাকে এমনভাবে দেখা যাচ্ছে। রূপকথার গলার স্বরে কিছু একটা ছিল, যা শিশির অগ্রাহ্য করতে পারল না। কষ্ট হচ্ছে রূপকথার, শিশিরও হচ্ছে। সঞ্জীব তার সঙ্গে 7 বছর ধরে আছে। বকা ঝকা করলেও তারও তো ওই একটাই ভাই রয়েছে। শিশির মাথা নাড়াল। যেমন কথা তেমনি কাজ, রূপকথার জন্য একটা রিকশার ব্যবস্থা করা হলো এবং বলে দেওয়া হলো, যেখানে নিয়ে যেতে বলেছি সেখানেই যেন পৌঁছানো হয়, না হলে খারাপ হয়ে যাবে। মাঝে মাঝে শিশিরকে মাফিয়া বলে মনে হয় রূপকথার কাছে। একদম উপন্যাসের সেই মাফিয়া ভিলেন কাম হিরোদের মতো পসেসিভ হয়ে ওঠে। কখনো একা ছাড়তে চাই না। রূপকথা এতে বিরক্ত না, উল্টে অনেক খুশি। এই পৃথিবীতে তাকে নিয়ে চিন্তা করার জন্য এখন মানুষ আছে। রূপকথা রিকশায় ওঠার আগে সানজিদের কাছে গেল। সানজিদ রূপকথাকে দেখতেই সিগারেটের অংশ বিশেষ ছুঁড়ে মারল। রূপকথা, আমি এখন যাচ্ছি, তবে আপনার স্যার থাকছেন, তার সঙ্গে রাতে চলে আসবেন। আজ বাড়ি যেতে হবে না। তার কোনো দরকার নেই ভাবি। সানজিদের গলা কিছুটা গম্ভীর মনে হল, সচরাচর যেমন হয় না। তবে রূপকথা তাতে পাত্তা না দিয়ে একগাল হেসে বলল, সেটা আমি বুঝব। আপনার বোন আপনার বাড়ি যেতে বলেছে, আপনার দায়িত্ব কথা শোনা, আর প্রতিবাদ নয়। সানজিদ মাথা নাড়িয়ে বলল সে যাবে। রূপকথা হেসে বিদায় নিয়ে ফিরে এলো শিশিরের কাছে। শিশির রিকশার সামনে দাঁড়িয়েছিল। রূপকথা তার কাছ থেকেও বিদায় নিল। সাবধানে যাবে, এবং সাথে সাথে কল করে দিব। অবশ্য তোমার লোকেশন আমি জানবি, তারপরও। রূপকথার ফোন শিশিরের ফোনের সঙ্গে কানেক্টেড। সবসময় শিশির যাতে তার বউয়ের লোকেশন যাতে জানতে পারে। তবে এর থেকেও বেশি কিছু হয়, যে কল রূপকথার ফোনে আসবে তার নোটিফিকেশন শিশিরের ফোনেও আসবে, সুতরাং কোনো ধরনের বিপদ থেকে আগে থেকে সুরক্ষা নিশ্চিত করে লেগেছে শিশির। ঠিক আছো, আমি জানিয়ে দিব বলে এক গাল হাসি উপহার দিয়ে সে রিকশায় উঠে বসতে যাবে, তখনই তার চোখ গেল দোতলার দিকে। ব্যালকনিতে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। একটু লক্ষ্য করতেই বোঝা গেল মন দাঁড়িয়ে আছে বিষণ্ণ পাখি হয়ে, মুখে একরাশ অস্থিরতা, কষ্ট ভাসমান। রূপকথার মনটা কেমন করে উঠল।